ওকে, সরি অ্যাবাউট দ্যাট। সো আপনারা এক সেকেন্ড, জয়েন হচ্ছে, সবাই একটু জয়েন হন। ওকে, সো আপনারা ইতিমধ্যে আমাদের ফ্রি কোর্সটা তে আছেন। সো আমরা এখানে বেসিক্যালি পুরো এনএসইউ আপনাদের এ টু জেড যা যা আছে কভার করব। আজকে আমি আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, আমি আপনাদের এই পুরো সেমিস্টার আপনার ইংলিশের দায়িত্ব পালন করব। আমি কারেন্টলি ব্র্যাকে লতে পড়ছি। সো আজকের ক্লাসের মেইন এজেন্ডা হবে জাস্ট টু টক অ্যাবাউট দ্য বেসিক ফান্ডামেন্টালস। আপনার অ্যাসাইনমেন্ট বলতেছি, সরি, আপনাদের অ্যাডমিশনের জন্য ওকে, আপনাদের অ্যাডমিশনের জন্য যে যে ইনফরমেশন গুলো লাগে আজকে জাস্ট ওগুলো কভার করবো আপনাদের, ঠিক আছে? So, আজকে এইটাই আমাদের মেইন এজেন্ডা আজকের ক্লাসের। সো আমি আর কত এখন বাজে আমি আর 2 মিনিট ওয়েট করবো কারো কয়েকজন জয়েন করার জন্য, দেন আল স্টার্ট দ্য ক্লাস, ঠিক আছে? সো কাইন্ডলি আপনাদের পেশেন্সের জন্য থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আর জাস্ট 2 মিনিট ওয়েট করবো এন্ড দেন আল স্টার্ট দ্য ক্লাস। অলসো প্রেফার, ভালো হয় আপনারা যদি আপনাদের ক্যামেরাটি অফ রাখেন তাহলে বেটার হয় ফর দ্য পারপাস অফ দ্য মিটিং। হ্যাঁ বলো সৃজন। সৃজন, হ্যাঁ। ভাইয়া ওটা ইয়ার সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা আমরা তাহলে আজকে ক্লাসটা রিজিউম করি। সো অ্যাজ আই সেড, আজকের মেইন টপিক হচ্ছে এনইসি রিলেটেড যত অ্যাডমিশন ইনফরমেশন আছে সেগুলো দিব, এবং আপনাদের একটা কোয়েশ্চেন আনসার সেশনও থাকবে। সো আপনাদের যাদের কোয়েশ্চেন আছে ফিল ফ্রি টু লেট মি নো। সো ফার্স্টলি স্টার্ট করি আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। সো আপনাদের এনইসি তে মার্কস কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে এবং টাইম ডিস্ট্রিবিউশন। সো আপনাদের টোটাল এক্সামের টাইম থাকবে হচ্ছে 2.5 আওয়ার্স, ঠিক আছে? এখন আপনারা যারা আর্কিটেকচার এক্সাম দিবেন, আপনারা যারা আর্কিটেকচার এক্সাম দিবেন তাদের জন্য আপনাদেরকে এক্সট্রা 30 মিনিটস দেওয়া হবে ড্রয়িং পোর্শনের জন্য। বা যাদের ড্রয়িং পোর্শনটা নাই, অ্যাকচুয়ালি আমি একটু স্ক্রিনটা বড় করি, বা যাদের ড্রয়িং পোর্শনটা থাকবে না তাদের ইংলিশ আর জেনারেল ম্যাথ এক্সাম দিতে হবে। এটা সব কি বলে সব ডিপার্টমেন্টের জন্যই সেম। আর যারা আর্কিটেকচার দিবে তার জন্য জাস্ট এক্সট্রা করে ড্রয়িংটা দিতে হবে। সো আমরা সেকশনগুলো একটু দেখি। ফার্স্টলি আমাদের সেকশন 1 ইংলিশ থাকবে। সো ইংলিশে আপনাদের গ্রামার থাকবে এবং ভোকাবুলারি পার্ট থাকবে, এবং হ্যাঁ ইংলিশে গ্রামার এবং ভোকাবুলারি পার্ট থাকবে। সো গ্রামার আপনাদের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর টেন্স, ভার্ব, রাইট ফর্মস অফ ভার্বস, এই সব টপিক থেকে এমসিকিউ আসবে। 40টা এমসিকিউ থাকবে, 40 মার্ক, আপনাকে 25 মিনিট দেবে। একটা জিনিস আপনাদের ওকে, সো as I was saying, so একটা জিনিস about this is okay, so another thing about this is আপনাদের প্রতিটা সেকশন আলাদা করা থাকবে, রাইট? সো ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, আমি এখানে একটু দেখাই। আচ্ছা, সো ব্র্যাক ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি যেটা হয়, আপনাদের অপশন থাকে আপনাদের সব কোয়েশ্চেনটা পুরোটা একসাথে দিয়ে দিবে। আপনি ধরেন 3টা সেকশন আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, আপনাকে একসাথে দিয়ে দিল। আপনি এই সেকশনে লেটস সে 10 মিনিট কাটালেন, সো বাকি টাইম আপনি এগুলা লিখতে পারবেন। বাট এনইউসিতে আপনাকে 3টা সেকশন আলাদা আলাদা টাইমে দিবে, আপনি ওই টাইমের মধ্যে শেষ করতে হবে। আপনি যদি এটা আপনাকে ধরেন এটার জন্য 25 মিনিট দিল এই সেকশন এর জন্য, সেকশন এ বি সি, আপনাকে সেকশন এ এর জন্য 25 মিনিটস দিল, আপনাকে ওই 25 মিনিটসের মধ্যে লিখতে হবে। এবং আপনি যদি 25 মিনিটসের আগে লিখে ফেলেন তাহলে আপনি কিন্তু এক্সট্রা এখানে টাইম পাইতেছেন না, আপনাকে ওই এটা পরে এই কোয়েশ্চেনটা নিয়েই নিবে। ওকে, ওয়েরাস অন্য ভার্সিটি গুলাতে
আপনার হয়তো এখানে আপনি টাইম বাঁচালেন, আপনি ওই বাঁচানো টাইম এখানে ইউজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন, সেকশন বি সি গুলোতে ইউজ করতে পারবেন। বাট এনইসিতে আপনার কোয়েশ্চেনটা নিয়েই নেবে। সো আপনি এই এখানে আগে শেষ করে লাভ নেই, আপনাকে 25 মিনিটস দিবে, 25 এর পুরো টাইমটা ইউটিলাইজ করবেন। ওকে, সো টেক ইউর টাইম, ফিনিশ ইট ফুলি, কারণ আপনি আগে শেষ করে এখানে এক্সট্রা টাইম পাবেন না। ওকে, সো দ্যাটস ওয়ান থিং আবার যেটা ইউনিক আবার এনএসইউ ইন কম্পারিজন টু অন্য কোনো ইউনিভার্সিটি এক্সাম। আমাকে কোনো চ্যাট, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাটে করতে পারেন অথবা ভয়েস অন করে করতে পারেন, সমস্যা নাই। বাট হ্যাঁ, সো এটা গেল আপনাদের ইংলিশ এবং ভোকাবুলারি। এন্ড সেকশন 2 হচ্ছে আপনাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। সো এটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড শুনে মনে হইতেছে কিছু, অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা আপনাদের এইচএসসি তে যেভাবে দিত কম্প্রিহেনশন পার্ট ওইটার মতোই। Oh, wait. আচ্ছা, কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, তো আপনাকে একটা কম্প্রিহেনশন দিবে এইচএসসি এর মতো, ওখান থেকে আপনাকে 20টি এমসিকিউ আনসার দিতে হবে। তারপর হচ্ছে কম্পোজিশন এসে। সো আপনাদের এসেটা যেভাবে দিবে, সো কম্পোজিশন পার্ট এসে আপনাদের এখানে ডিসক্রিপটিভ এসে দিবে। ওকে, সো কম্পোজিশনে আপনাদেরকে একটা এসে দিবে, আপনাকে ওটা লিখতে হবে। এখন এটা আপনাকে 100 ওয়ার্ডস এর মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? 100 ওয়ার্ডস। সো ইটস গোনা বি ভেরি শর্ট এসে, খুবই শর্ট এসে। আপনাকে মোস্ট লাইকলি যে ধরনের এসে দিবে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ এসে দিবে। সো ডিসক্রিপটিভ এসে দিবে, তারপর কি বলে, ডিসক্রিপটিভ দিবে, তারপর কম্পেয়ার কন্ট্রাস্ট এসে দিবে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এই ধরনের এসে দিবে। আর কি দিবে, আর্গুমেন্টিভ এসে দিবে। এই তিন ধরনের এসে, আর্গুমেন্টিভ, আর্গুমেন্টিভ বানান ভুল হতে পারে। আচ্ছা, ওকে স্যার, আপনাদের এনইসি তে তিন ধরনের এসে শান্ত দেয়, ইদার ডিসক্রিপটিভ দেয়, অথবা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দেয়, অথবা কোনো একটা আর্গুমেন্টিভ এসে দেয়। তো আমরা ফার্স্টলি ডিসক্রিপটিভ এসেটা কিভাবে, কি ধরনের কোয়েশ্চেন সেটা একটু কভার করি, দেন উইল কম্পেয়ার ইচ। So descriptive essay, as the name suggests, so descriptive essay ওকে, সো ডেসক্রিপটিভ এসে অ্যাজ দ্য নেম সাজেস্ট হচ্ছে আপনাকে কোনো কিছুকে ডিসক্রাইব করতে হবে, তাই না? সো কোনো কিছুকে ডিসক্রাইব করতে হবে। সো এটা কি ধরনের এসে হতে পারে? লেটস সে রাইট অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? আপনাকে বলবে রাইট এন এসে অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, তারপর ক্লাইমেট চেঞ্জ হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে। ওকে, আর লাস্ট, আমাদের লাস্ট ইনটেকে যেটা আসছিল, লাস্ট ইনটেকে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে, লাস্ট ইনটেকে যে কোয়েশ্চেন ছিল সেটা, এক সেকেন্ড আমার, ওকে, সো লাস্ট ইনটেকে আমাদের যেটা কোয়েশ্চেন ছিল জুলাই রেভলিউশন, ঠিক আছে? রাইট অ্যাবাউট দ্য জুলাই রেভলিউশন। এগুলা সব আপনার ডিসক্রিপটিভ এসের মধ্যে পড়ে। বেসিক্যালি আপনাকে কোনো কিছু ডিসক্রাইব করতে হবে, বেসিক্যালি এইচএসসি এর মতো আর কি, খুবই সিম্পল। ওকে, এখন আমরা সেকেন্ড টাইপ অফ এসেতে যাই, সেটা হচ্ছে আপনার কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। সো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট।
সো এখানে বেসিকলি আপনাকে খুবই সিম্পল, আপনাকে কম্পেয়ার করতে হবে আর কন্ট্রাস্ট করতে হবে, খুবই সিম্পল। সো আপনাকে দুইটা টপিক দিয়ে দেবে, লেটস সে ওয়েট একটা এক্সাম্পল দেখি আপনাকে দেই। এক সেকেন্ড। হ্যাঁ, সো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে, সেটা একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে অনলাইন লার্নিং, অনলাইন লার্নিং ভার্সেস ট্রেডিশনাল লার্নিং, ঠিক আছে? সো বেসিকলি হবে দুইটার মধ্যে একটা কম্পারিজন করতে, তারপর দুইটার প্রোজ এন্ড কনস কি, সেটা খুবই সিম্পল লেখা, জাস্ট এটার ভালো দিক খারাপ দিক, এটার ভালো দিক খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা করতে হবে, ভেরি সিম্পল। সেটা হলো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে। এরপরে লাস্ট যে ধরনের এসেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। সো আর্গুমেন্টেটিভ এসে। সো এটা হচ্ছে সিমিলার টু অপিনিয়নেটিভ এসে, কি বলে ওপিনিয়ন এসে। সেকেন্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে সিমিলার টু ওপিনিয়ন এসে। আপনাকে বেসিক্যালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনাকে নিজের আর্গুমেন্ট দিতে হবে, নিজে একটা যুক্তি দিতে হবে, রাইট? সো এটা একটা এক্সাম্পল হতে পারে, শুড ইউনিভার্সিটি এডুকেশন বি ফ্রি। আপনাকে বেসিক্যালি আপনি কি এটার পক্ষে নাকি বিপক্ষে, এটার উপর একটা যুক্তি দিতে হবে। দিস ইজ সিমিলার টু ওপিনিয়ন এসে, যেটা আপনাকে ব্র্যাকে করতে হবে। তো খুবই সিম্পল। আচ্ছা, এখন হচ্ছে সেকশন 5 ড্রয়িং, সেটা হচ্ছে আপনার ইয়ের উপরে, কি বলে, যারা আর্কিটেকচার দিবেন তাদের ক্ষেত্রে। এখন কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না। সো অন্য প্রাইভেট ইউনিভার্সিটি যে এক্সাম গুলো আছে ওগুলোতে আপনার ম্যাথস করার জন্য ক্যালকুলেটর অ্যালাউ করবে, বাট এই ক্ষেত্রে ক্যালকুলেটর ইজ নট অ্যালাউড। আপনাকে হাতে করে অঙ্ক করতে হবে, আপনাকে কাইন্ড অফ ইউ হ্যাভ টু মাস্টার ম্যাথস প্রিটি ওয়েল। এবং আপনাকে, এটা একটা মিথ আছে, অনেকে বলে যে এনইসি তো আপনাকে হয়তো 8-9 এর ম্যাথস দিয়ে দিবে। ট্রাস্ট মি, এই ভুলটা করেন না। আপনাকে এসএটি থেকে ম্যাথস তুলেছে, এটা হয়, এসএটি থেকে ম্যাথস দিছে, অথবা কি বলে 11 মানে কলেজ লেভেল ম্যাথস এরকমও আছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কি বলে, ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ম্যাথস পার্ট, জেনারেল ম্যাথস পার্ট স্পেশালি। আচ্ছা, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং আপনি এসে রাইটিং, সরি আমি 100 ওয়ার্ড বলছি, 250 ওয়ার্ডস এর মধ্যে হবে। এসে রাইটিং যেটা থাকবে সেটা 250 ওয়ার্ডস এর মধ্যে হবে, 100 ওয়ার্ডস না, আই এম সরি অ্যাবাউট দ্যাট, ওটা আমার ছিল। 250 ওয়ার্ডস এর মধ্যে হবে, বাট ইটস স্টিল প্রিটি শর্ট ইন কম্পারিজন টু হোয়াট উই আর ইউজড টু। আর পুরো এক্সামটা, পেপারটা সেটা কিন্তু ইংলিশে হবে, কোনো ভাইভা ইন্টারভিউ না, এবং প্রতিটা সেকশনে ফিক্সড টাইম আছে, সেটা আমরা অলরেডি কভার করেছি। আচ্ছা, এখন হচ্ছে সেকশন, আমরা একটু ইন ডেপথ যাই, প্রতিটা সেকশনে কি কি থাকবে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখব। ওকে, সো সেকশন 1 হচ্ছে আপনার ইংলিশ গ্রামার, সেখানে আপনার পার্টস অফ স্পিচ আছে, তারপর টাইপস অফ আর্টিকেলস আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, টেন্স আছে, মোরাল অক্সিলারি আছে, অ্যাডভার্ব আছে, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আছে, অ্যাডজেক্টিভস, টাইপস অফ সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ। এখন আমি পার্সোনাল আপনাদের একটা রেকমেন্ডেশন দিই, রেকমেন্ডেশন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, লাইক কোনগুলা পড়লে আপনার কাইন্ড অফ এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, রাইট? সো ফার্স্ট হচ্ছে আপনার টেন্স থেকে মেজরিটি কোয়েশ্চেন আসবে, খুবই সিগনিফিকেন্ট পোর্শন একটা কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর ভয়েস চেঞ্জ, অ্যাডজেক্টিভস, আর এখানে রাইট ফর্মস অফ ভার্বটা আপনি দেখতে পাচ্ছেন। সাবজেক্ট অফ এগ্রিমেন্টের মধ্যে আপনার রাইট ফর্মস অফ ভার্বটা চলে আসতেছে। সো সাবজেক্ট অফ এগ্রিমেন্ট এটা, আর ট্যাগ কোয়েশ্চেনস।
আর অ্যাডভার্বস। এই টপিকগুলা সামওয়াট বেশি আসে, এগুলো সামওয়াট বেশি আসে এবং এগুলো থেকে মোটামুটি ট্রিকি কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করে ওরা। সেটা আমাদের ইংলিশ গ্রামার পার্টটা গেল। এখন হচ্ছে আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পার্টটা, সেটা হচ্ছে আপনার বেসিকলি ম্যাথস পার্ট, ঠিক আছে? ম্যাথস, জেনারেল ম্যাথস যেটাকে আমরা বলি। সেখান থেকে নাম্বার আছে, পার্সেন্টেজ আছে, প্রফিট লস আছে, জিওমেট্রি আছে, অ্যাভারেজ আছে, রেশিও আছে, প্রবাবিলিটি ইকুয়েশন আছে, এজ আছে, টাইম ডিসটেন্স, টাইম ওয়ার্ক আছে, এরিয়া, ভলিউম, সারফেস, ট্রিগোনোমেট্রি, এগুলো আছে। রিডিং কম্প্রিহেনশন, সো আপনাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে আপনাকে এমসিকিউ সলভ করতে হবে। আর লাস্টে হচ্ছে কম্পোজিশন, এটা হচ্ছে আপনার জেনারেল যারা এক্সাম দিবেন। আর লাস্টে হচ্ছে অ্যাজ আই সেড আর্কিটেকচারের জন্য। সো জেনারেল যারা এক্সাম দিবেন তার জন্য লাস্ট পার্ট হচ্ছে কম্পোজিশন। সো কম্পোজিশন আপনার এসে দেখালাম। সো কম্পোজিশন মানে এসে বেসিক্যালি। সো আপনার হ্যাঁ সো পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স বেস, এটা আপনার ওই ডিসক্রিপটিভ এসের মধ্যে চলে আসছে। সো ডিসক্রিপটিভ ইন আমি ছোট করে বলতে চাই। আর এছাড়া আপনার কম্পেয়ার, কন্ট্রাস্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো আছে, আর্গুমেন্টেটিভ এগুলো আছে। ওকে, আর লাস্টলি আপনাদের ড্রয়িং পার্টটা। সো ড্রয়িং এ আপনাকে একটা পোস্ট রাখতে বলবে, একটা সিনারি রাখতে বলবে, এরকম দেবে কোয়েশ্চেন্স। আচ্ছা, এখন হচ্ছে আপনার অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট কি, মানে আপনাকে এক্সামে বসতে হবে, এটার রিকোয়ারমেন্ট কি? সো ফার্স্টলি আপনার এইচএসসি এসএসসি দুইটা মিলায় টোটাল জিপিএ 8 হতে হবে এবং মিনিমাম একটাতে মিনিমাম 3.5 থাকতে হবে দুইটাতে। সো আমি যেভাবে দেখি, ধরেন আপনার টোটাল সিজিপি 8 আসছে, ঠিক আছে? টোটাল সিজিপি 8 আসছে, কিন্তু আপনার একটাতে, আচ্ছা আমি এখানে দেখাই, আই থিঙ্ক ইজিয়ার হবে এভাবে। সো লেটস সে হাইপোথেটিক্যালি আপনার টোটাল আসছে 8, ঠিক আছে? টোটাল 8 আসছে সিজিপিএ, বাট আপনার একটা এসএসসি তে ধরেন এসএসসি তে 3.5 এর নিচে আসছে, 3.3 আসছে, বাট এইচএসসি তে আবার 5 আসছে, সরি হ্যাঁ 5 জিবি 5 আসছে, আপনার কিন্তু তখন অ্যাডমিশন হবে না। সো দুইটাতে কিন্তু 3.5 থাকতে হবে মিনিমাম। সো এটাতে যদি আপনার 3.5 থাকতো আর এটাতে যদি আপনার 5 থাকে তাহলে হবে, বাট এটা ছাড়াও আপনার যদি দুইটা মিলে 8, আবার দুইটা মিলে 8 হতে হবে। সো আপনার দুইটাতে 3.5 আছে কিন্তু আপনার দুইটা মিলে 8 হচ্ছে না, তখন কিন্তু আবার হবে না। সেটা হচ্ছে এক্সামে বসার রিকোয়ারমেন্টই। সো টোটাল 8 এবং ইচ এইচএসসি এসএসসি দুইটাতে ইন্ডিভিজুয়ালি 3.5 করে পেতে হবে মিনিমাম। আর এটা হচ্ছে এইচএসসি আর এসএসসি যাদের, তাদের ক্ষেত্রে গেল। এখন হচ্ছে যারা জিসিও অথবা এ লেভেলস থেকে আসছে তাদের মিনিমাম 2.5 জিপিএ থাকতে হবে প্রতিটা 5টা সাবজেক্টে। আর এ লেভেলস এর ক্ষেত্রে মিনিমাম 2 পয়েন্ট জিপিএ থাকতে হবে দুইটা সাবজেক্টে, এবং অনলি ই গ্রেড অ্যালাউড ইন কম্বাইন্ড ও এন এ লেভেল। সো দুইটা ও এন এ লেভেলস কম্বাইন্ডে শুধু ই গ্রেডস অ্যালাউড। ওকে, এন্ড এইচএসসি আর এ লেভেলস মাস্ট বি কমপ্লিটেড ইন দ্য কারেন্ট অর প্রিভিয়াস 3 ইয়ার্স। আচ্ছা, সো বেসিকলি লেটস সে আমাদের এখন এইচএসসি 25 চলতেছে, এখন কারেন্ট ইয়ার হচ্ছে এইচএসসি 25 হাইপোথেটিক্যালি ধরেন। এখন এইচএসসি 25 চলতেছে, এখন এইচএসসি 25 একদম ফ্রেশ বাইর হলো, তারা এখন রেডি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। তো তাদেরকে তো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অবভিয়াসলি দেওয়া হবে এইচএসসি 25। এখন কত বছর হচ্ছে? 3 বছর অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ, প্রিভিয়াস 3 ইয়ার্স। সো এখন কারেন্ট ইয়ার চলছে এইচএসসি 25। সো এই ইয়ার সহ প্রিভিয়াস 3 ইয়ার্স, সো 25, 24 আর 23 এর এক্সাম দিতে পারবে। সো যারা এইচএসসিটা 25 এ কমপ্লিট করছে অথবা 24 এ কমপ্লিট করছে অথবা 23 তে কমপ্লিট করছে, তারা এই ইনটেকে এক্সাম দিতে পারবে। বা যারা 22 তে কমপ্লিট করছে তারা আবার এই ইনটেকে দিতে পারবে না। বা লেটস সে হাইপোথেটিক্যালি আমরা এখন এইচএসসি 26 এ চলে আসছি, কথার কথা এইচএসসি 26 এ চলে আসছি। এখন তাহলে এরা বাদ, এইচএসসি 23 বাদ, এখন তাহলে কারা এক্সাম দিতে পারবে? 26, 25 আর 24।
এরা আনসার দিতে পারবে, জাস্ট এক্সাম দিতে পারবে। ভাইয়া জি বলেন। এমডি নাইম মোল্লা জি বলেন। আপনি আপনার কোয়েশ্চেন টাইপ করতে থাকেন, আমি ততক্ষণ I'll go আচ্ছা রাইট। আর ইউ শিওর এই দিতে পারবে না? আচ্ছা লেট মি আস্ক আমার কি বলে আস্ক করে, লেট মি জাস্ট টু ক্ল্যারিফাই, লেট মি আস্ক অফিসে ফোন করে আমি অফিসে আস্ক করে আমি ক্ল্যারিফাই করছি, গিভ মি আ মিনিট। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্যাট। কে কোয়েশ্চেনটা করছিলেন? এমডি নাইম মোল্লা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আপনি ঠিক বলছিলেন। ঠিক বলছেন বলতে আপনি কোয়েশ্চেনটা করছেন, থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন, বিকজ আমি তো সো আমাদের এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। টোটাল 3 ইয়ার্স, বাট আপনার যদি আমি কারেন্ট ইয়ারটাকে কাউন্ট করি তাহলে 4 ইয়ার্স। সো আমি জাস্ট রিস্টেট করি আবার, ঠিক আছে? সো লেট মি জাস্ট রিস্টেট अगेन। সো লেটস সে এখন কারেন্ট ইয়ার হচ্ছে এইচএসসি 25, তাহলে এইচএসসি 25 সহ 4 বছর 4 বছর দিতে পারবে। হ্যাঁ, সো 24 দিতে পারবে, 23 দিতে পারবে, আর 22 দিতে পারবে, বা 21 দিতে পারবে না আর কি। সো ইয়া ইউ আর রাইট, এনইউসি তে কারেন্ট ইয়ার কাউন্ট করে 4 বছর, এছাড়া 3 ইয়ার্স। ইউ আর রাইট। স্যার একজন কোয়েশ্চেন করছিলেন 4 ইয়ার্স গ্যাপ এক্সাম দিতে পারে, জি জি জি। হ্যাঁ, সো ইউ আর রাইট, থ্যাংক ইউ ফর দ্যাট ক্লারিফিকেশনের জন্য, থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। বাট হ্যাঁ, অ্যাজ আ সেড এইচএসসি 25, 24, 23 আর 22 এভাবে এক্সাম দিতে পারবে। এখন লেটস সে আমরা 26 এ চলে আসি এইচএসসি, তাহলে 22 বাদ। ওকে, এখন গেল এটা। আচ্ছা এখন হচ্ছে আমাদের এখন সাবজেক্ট ওয়াইজ আমরা যাই একটু। ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে আপনার সিএসসি, ট্রিপল ই, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং এটা আছে। এখানে এইচএসসি তে ম্যাথ আর ফিজিক্সে বি গ্রেড আর হায়ার, আমি এটা থিকনেস একটু কমাই। এইটার এইচএসসি তে আমি যদি সিএসসি, ট্রিপল ই অথবা সিইই মানে সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যেগুলো পড়তে চাই, তাহলে আমার ম্যাথস আর ফিজিক্সে বি গ্রেড আর হায়ার থাকতে হবে এইচএসসি তে। আর এ লেভেলসে ম্যাথ আর ফিজিক্সে সি অথবা ই গ্রেড অথবা এগুলার বেটার। ও লেভেলসে ম্যাথ এবং ফিজিক্স উইথ সি গ্রেড প্লাস অ্যাট লিস্ট সি গ্রেড ইন এ লেভেলস ম্যাথ আর ফিজিক্স, ঠিক আছে? এখন আর্কিটেকচারের ক্ষেত্রে ম্যাথ অথবা ফিজিক্স উইথ অ্যাট লিস্ট বি গ্রেড এ লেভেলসে, এ লেভেলসে অ্যাট লিস্ট বি গ্রেড থাকতে হবে আর্কিটেকচারের জন্য। আর ম্যাথস আর ফিজিক্সে অ্যাট লিস্ট সি গ্রেড থাকতে হবে। ওকে, এখন হচ্ছে বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি। সো ফার্স্টলি মাস্ট হ্যাভ স্টাডি বায়োলজি এন্ড কেমিস্ট্রি ইন এসএসসি আর এইচএসসি। সো এসএসসি অথবা এইচএসসি তে বায়োলজি পড়তে হবে। আই মিন
সো আর ও সো বেসিক্যালি সায়েন্স স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এইচএসসি এসএসসি এর জন্য, আর অথবা ও লেভেলসে। সো বেসিক্যালি স্টেম ব্যাকগ্রাউন্ডে হতে হবে। আচ্ছা ফার্মেসি, সো ফার্মেসি হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সবগুলোতে মিনিমাম এ গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলস এর জন্য ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে অ্যাটলিস্ট বি গ্রেড থাকতে হবে। And HSC অথবা HSC অথবা A levels must be complete in the current or previous year. So আমরা একটু এখানে দেখি, এখানে আমরা জেনারেল রিকোয়ারমেন্টস দেখলাম, আর ফার্মেসিতে একটু একটা কার্ভ বল দিছে আমাদেরকে। ফার্মেসিতে যে কার্ভ বল দিছে সেটা হচ্ছে কারেন্ট অথবা প্রিভিয়াস ইয়ার। সো এই ইয়ার অথবা এর আগের ইয়ার, আগে যেমন প্রিভিয়াস 3 ইয়ার্স ছিল, সো টোটাল 4 ইয়ার্স। ফার্মেসির জন্য জাস্ট এই এইচএসসি, আমি যদি এইচএসসি 25 হই, এই ইয়ার আর এর আগের ইয়ার, সো 24 এর এক্সাম দিতে পারবে। 23, 22 এরা দিতে পারবে না আনফরচুনেটলি। এটা ফার্মেসির জন্য স্পেসিফিকলি। সো এখন কেন ইম্পর্টেন্ট, এখন একটু আমি একটু তোমাদের ওয়েট ভাই, আপনাদের ক্লাস কি রেকর্ড থাকবে, আর থাকলে কোথায় থাকবে, আর মোট কয়টা ক্লাস করাবেন? আচ্ছা মোট কয়টা ক্লাস করবো সেটা আমি এখনো শিওর না, সেটা আমি অফিসের সাথে যখন আমরা কারিকুলামটা ঠিক করব তখন কোন কোন সাবজেক্টে মানে কোন কোন টপিকের জন্য কত ক্লাস নিব, ম্যাথস কয়টা ক্লাস নিব, ইংলিশ কয়টা ক্লাস নিব, এবার আমরা ঠিক করে আমরা আপনাদেরকে কারিকুলামটা পাঠিয়ে দিব। আর রেকর্ড থাকবে, রেকর্ড আপনাদেরকে একটা গুগল ড্রাইভ প্রোভাইড করে দেওয়া হবে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, ওরা নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আচ্ছা এখন নর্থ সাউথের জন্য কেন কেন ভালো প্রিপারেশন নিতে হবে, সো এখন হিয়ার্স ওয়্যার আমি একটু আমাদের বলা শুরু। আমাদের গত সেমিস্টারে আমাদের 90% সাকসেস রেট ছিল। এরা হচ্ছে যারা জাস্ট চান্স পেয়েছে, আর যারা স্কলারশিপ পেয়েছে আমাদের 75%, টোটাল যারা এক্সাম দিয়েছে আমাদের ব্যাচ থেকে 75% স্টুডেন্টরা স্কলারশিপ পেয়েছে। এখন আমরা স্কলারশিপের উপর একটা এমফাসিস দিতে পছন্দ করি। আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনার যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলেন, সেটা থেকে প্রাইভেট গুলোতে চান্স পাওয়া ইজ রিলেটিভলি ইজিয়ার। আমি বলতেছি না সুপার ইজিয়ার, কারণ ইউ স্টিল হ্যাভ টু প্রিপেয়ার ফর ইট, আনফরচুনেটলি প্রিপারেশন নিতে হবে, বাট ইটস স্টিল রিলেটিভলি ইজিয়ার। এটা আসলে অস্বীকার করার কোনো স্টান্স নাই, কোনো ওয়ে নাই, at least yet, but they are making it harder, এটা ফর শিওর। এটা কোন রং দিয়ে করা যায় সেটা হচ্ছে ওয়েট হলুদ দিয়ে করে, yeah I think that's good. Okay, সাহান এখানে কেন প্রিপারেশনটা আপনাদের, আমরা একটা এমফাসিস দিই আপনাদের এমফাসিস প্রিপারেশনের জন্য। তো আমরা যদি বাইরে বেশি মোটা হয়ে গেছে, একটু কম মোটা করি। ওকে, সো আমরা কেন এমফাসিস দিচ্ছি এত প্রিপারেশনের জন্য? সো আমরা যারা ভর্তি পরীক্ষা যেটা হবে সেটাতে যারা টপ 100-এ থাকবে, এক সেকেন্ড আমার একটা ফোন আসছে, আমি এখনই আচ্ছা। সো বিফোর আই গো টু দ্যাট পার্ট, আমার একজন কোয়েশ্চেন করছিল। আচ্ছা এএমএম ট্যুর কি আপনি হ্যান্ড রেজ করে রাখছেন, আপনি আপনার কোয়েশ্চেনটা মাইক অন করে বলতে পারেন অথবা আপনি চ্যাটও লিখতে পারেন, সমস্যা নেই। ভাইয়া যারা কিনা টপ 100 স্কলারশিপ, তারা তাদেরকে একটা মিনিমাম মেনটেন করা লাগবে নাকি স্কলারশিপ বাদ যাবে? আচ্ছা এটা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া বলছিলাম আপনাদের মানে হচ্ছে কোনো রুটিন অথবা কোনো বুক প্রোভাইড করা হবে কি আপনাদের এই কোর্স থেকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পেড কোর্স আছে।
সো পেড হুম। কোর্সে আমরা বইটা ফ্রি দিচ্ছি। আমাদের পেড কোর্সে এনএসইউ আই গেস রোড টু এনএসইউ ব্যাচ আছে, ওখানে আমরা আমাদের অ্যাডমিশন বুক একদম ফ্রিতে দিচ্ছি ওটার সাথে। আর এখানে কাছে বইটাকে আমি আলাদা করে কিনতে পারবো যদি আমি কিনতে চাই? জি, আপনি চাইলে মানে এই ফ্রি কোর্সের জন্য আপনারা চাইলে আলাদা করে বই কিনতে পারেন, সমস্যা নাই। ভাই আপনাদের এমনি কয়টা ক্লাস হতে পারে আর কি, আর রুটিনটা কি প্রোভাইড করবেন আপনারা? রুটিনটা আমরা এখনো কি বলে এই যে এই ক্লাসের পরে অ্যাকচুয়ালি আমি অ্যাডমিনের সাথে বসবো। আমরা আপনার কি বলে ওই যে আপনাদের কি কি সাবজেক্ট করাবো, কি কি সরি তার সাবজেক্ট তো ঠিক করে আছে, কি কি টপিক করাবো, কারিকুলাম সবকিছু আমরা সেট করব। সেট করে আপনাদেরকে একটা কি বলে একটা স্ট্রাকচার দিয়ে দেবো, আপনাদেরকে রুটিন টুটিন সব দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাট আজকে যে এটার পরে আমি বসবো আপনার একাডেমিক সাথে, ভাই ঠিক আছে? এমনি আপনাদের ক্লাসের লেন্থ টাইম কতটুকু হতে পারে? ডিপেন্ড করে, বাট অন অ্যাভারেজ আপনাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হবে অন অ্যাভারেজ। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই বলতেছিলাম যে আজকে কি ইংলিশও পড়াবেন বা অন্য কোনো টপিকস ওয়াইজ, না আজকে শুধু আচ্ছা, আজকের ক্লাসে আমি জাস্ট আমাকে- আপনাদেরকে অ্যাডমিশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে, আপনাদের অ্যাডমিশন রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে সবকিছু আনসার দিয়ে দেবো। আজকে জাস্ট বেসিক্যালি আপনাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, আপনাদের অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকে আজকে এটা ক্লিয়ার করে দিব। আর ইংলিশ যেটা করাবো, আপনাদের ইংলিশে যে বেসিক সাবজেক্ট গুলো আছে, যা যা টপিক কভার করতে হবে সেগুলো আমি কভার করে দেবো সেটা নেক্সট ক্লাসে, ঠিক আছে? এই ক্লাসটা আজকে জাস্ট আপনাদের মানে অ্যাডমিশন রিলেটেড যা বেসিক আছে সব বুঝিয়ে দেওয়ার জন্য, হোপফুলি। ঠিক জি আছে, ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, যারা কিনা টপ 100 এ থাকে স্কলারশিপটা পাবে, তাদেরকে একটা সিজিপি মেনটেন করা লাগবে নাকি স্কলারশিপটা বাদ যাবে, এমন কোনো রুল আছে? জি, এমন একটা রুল আছে। সো আমি একটু দেখাই আপনাকে। ধরেন আপনি টপ 100 এ আছেন, টপ আই গেস টপ 10 এর জন্য 100% স্কলারশিপ দেয়, আর যারা টপ 100 এ থাকে তাদের জন্য 70% 60% এরকম একটা স্কলারশিপ দেয়, ইফ আই এম নট রং। সো ফার্স্টলি এটা থিকনেস একটু বাড়াই দেই। সো ফার্স্টলি ধরেন আপনি টপ 100 এর মধ্যে, ধরেন আপনি টপ 100 এ আছেন, ঠিক আছে? টপ 100, আপনাকে এখন প্রতিটা সেমিস্টারে আপনাকে একটা সার্টেন সিজিপি মেনটেন করতে হবে। আমার একটু দেখি আমি এখানে দেওয়া আছে কিনা কত সিজিপি সেটা। আচ্ছা ওয়েট, আমার মনে হয় ইয়েটা দেওয়া আছে, ওয়েট আমার নোট করা আছে খাতায়, এক সেকেন্ড, গিভ মি আ মিনিট। আচ্ছা, আপনাকে প্রতি সেমিস্টারে 3.3 সিজিপি মেনটেন করতে হবে, ঠিক আছে? আপনি টপ 100 পাইছেন, আপনাকে স্কলারশিপ দিবে, বাট আপনাকে এরপরে প্রতিটা সেমিস্টার 3.3 সিজিপি মেনটেন করে রাখতে হবে। আপনি ধরেন কথার কথা, সো লেটস সে 8টা সেমিস্টার আছে, ঠিক আছে? এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, আমাকে গিভ মি আ মিনিট। আচ্ছা, সো হ্যাঁ, as I was saying, so আমরা একটু যাই। ওকে,
So as I was saying, আমাদের আচ্ছা রাইট as I was saying ফাইন্যান্সিয়াল এইডের জন্য কারা কি বলেন এলিজিবল। সো अगेन যারা ফার্স্ট এন্ড সেকেন্ড পজিশন পাইছে আপনার এনএসইউ অ্যাডমিশন টেস্টে তারা 100% ওয়েভার পাবে। এখন সেটার জন্য একটা জিপিএ রিকোয়ারমেন্ট আছে। সো জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এইচএসসি এটা এইচএসসি এর। সো এইচএসসি তে আপনার 5 থাকতে হবে। এটা হচ্ছে ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট, এক্সক্লুডিং না, ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট আপনাকে 5 থাকতে হবে, আর এক্সক্লুডিং যদি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে 4.80। সো বেসিক্যালি আপনার ফোর্থ সাবজেক্ট ছাড়া 4.80 থাকতে হবে সিজিপি, মানে আপনি এমনি 5 চলে আসবে ওখানে। ভাইয়া আমি তো জানতাম যে প্রথম 10 জনকে কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই 100% স্কলারশিপ দেবে এবং তারপর থেকে 70 60 এভাবে করে আগাবে তারা, এবং সেক্ষেত্রে রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হবে। মেবি চেঞ্জ করছে, ইফ আই এম নট রং মেবি চেঞ্জ করছে, কারণ আমাকে অ্যাকচুয়ালি এটাই প্রোভাইড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, আমি চেক করব না। হ্যাঁ ঠিক আছে করেন, কারণ অনেক সময় তাদের পলিসি তারা চেঞ্জ করে, যেমন আপনার আমি ব্র্যাকের ক্ষেত্রে বলতে পারি, ব্র্যাকে আমাদের এই কয়েকদিনের মধ্যে যে পরিবারের স্কলারশিপ চেঞ্জ করছে, এনএসইউ কুড হ্যাভ চেঞ্জ ইট ভেরি ইজিলি। বাট ফ্রম হোয়াট উই নো রিসেন্ট ইনফরমেশন যে আপনার যারা ফার্স্ট এন্ড সেকেন্ড হবে তারা 100% টিউশন ওয়েভার পাবে। আর এছাড়া আপনাদের যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আপনার জিপিএ 5 থাকতে হবে এইচএসসি তে, এইচএসসি তে জিপিএ 5 থাকতে হবে, সেটা হচ্ছে। আর যদি আপনার ফোর্থ সাবজেক্ট ছাড়া আপনার 4.80 থাকতে হবে। ওকে আচ্ছা এক সেকেন্ড। ভাইয়া ওইখানে এসএসসি আর এসএসসি ও আর এইচএসসি দেওয়া, এটা মানে কি বুঝলাম না, যদি দ্বিতীয়টা একটু বুঝাই বলতেন। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা সো আমি মাত্র অ্যাডমিনের আপুর সাথে একটু কথা বললাম, এখানে স্লাইডে এখানে একটু টাইপিং মিস্টেক আছে বুঝছেন, তো আমি এখানে একটু আনফরচুনেট আমার লিখে দিতে হবে এটা আপনাদেরকে। আচ্ছা মাঝখানে একজন কোয়েশ্চেন করেছেন, একটু কাইন্ডলি বলতে পারবেন, আমি শুনতে পাইনি। ওই রিকোয়ারমেন্টে এসএসসি আর এইচএসসি দেওয়া, দেখেন ওইটা একটুখানি বুঝাই বলেন। ভাই আপনাদের ক্লাসের স্লাইড থাকবে? জি আপনাদেরকে এটা মোস্ট লাইকলি প্রোভাইড করে দেওয়া হবে। ফার্স্ট এন্ড সেকেন্ড কোনটার কথা বলছে? জিপিএ 5 এক্সক্লুডিং ফোর্থ সাবজেক্ট, এটা জিপিএ 5 হবে না, এটা 4.80 হবে। এইচএসসি আর এসএসসি এর দুইটা হবে, এইচএসসি এন্ড এসএসসি হবে, ঠিক আছে? দুইটাতেই থাকতে হবে, দুইটাতে। আচ্ছা আমি একটু, আমার কাছে শীটটা দিয়েছে, আমি ওটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে। ওয়েট, কোয়েশ্চেন আসছে ভাই আপনাদের ক্লাসে কেউ কি হ্যান্ড রেজ করেছেন? আচ্ছা so as I was saying, স্কলারশিপ আর ওয়েভার নিয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে? স্কলারশিপ আর ওয়েভার নিয়ে আমি কথা বলি। সো স্কলারশিপ আপনার 100% স্কলারশিপ যেটা, সো 100% স্কলারশিপ যেটা 100% স্কলারশিপ, সেটার জন্য যারা প্রথম 10 জন, ঠিক আছে, প্রথম 10 জন, আপনি যে বলছিলেন যে পয়েন্ট আউট করেছেন যে 10 জন, ঠিকই আছে। সো প্রথম 10 জন তারা এটার জন্য এলিজিবল 100% ওয়েভারের জন্য, কিন্তু এর একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে প্রতি সেমিস্টারে আপনার 3.25 সিজিপিএ মেইনটেইন করতে হবে, ঠিক আছে? সিজিপিএ মেইনটেইন করতে হবে প্রতি সেমিস্টারে, 3.25 সেমিস্টার মেইনটেইন করতে হবে। এখন ধরেন কোনো কারণে একটা সেমিস্টার আপনি আপনার 3.25 এর নিচে চলে গেল, তখন ওই সেমিস্টারের জন্য আপনি ওয়েভারটা পাবেন না। তখন আপনি যদি আবার ওয়েভারটা পেতে চান তখন আপনাকে আবার সিজিপিএ বাড়ায় 3.25 এ নিতে হবে। যখন আপনার সিজিপি 3.25 হবে তখন আপনি আবার এলিজিবল হয়ে যাবেন ফর দ্য স্কলারশিপ, ঠিক আছে? সেটা হচ্ছে 100% স্কলারশিপ যেটা গেল। এখন হচ্ছে আপনার 25, তারপর আপনার
50, 75 এই অপশন গুলার জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো আমি এখন একটু করাই। সো প্রথম 10 জনের পরে, তো প্রথম 10 জনের পরে বাকি যে 80 থেকে 90 জন আছে, 80 থেকে 90 জন, তো যারা আপনার 90 থেকে 110 হবে এরকম, তাদের প্রতি সেমিস্টার তারা ইদার 25, 50, 75 এর জন্য কি বলে এলিজিবল হবে, এবং তার জন্য প্রতি সেমে তাদেরকে সিজিপিএ 3 পয়েন্ট মেনটেন করতে হবে। আচ্ছা, এটা ছাড়াও একটা শর্ত হচ্ছে আপনাকে এটার জন্য বাংলা মিডিয়াম যারা, মানে যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের এসএসসি অথবা এইচএসসি, যে কোনো একটাতে আপনাকে জিপিএ 5 পেতে হবে, যে কোনো একটাতে জিপিএ 5 থাকতে হবে, এবং অন্যটাতে মিনিমাম আমি ছোট ভাই মিন লিখতেছি, মিনিমাম 4.80 থাকতে হবে। এটা হচ্ছে আপনার ফোর্থ বাদে, ঠিক আছে? তাহলে জাস্ট টু রিক্যাপ, আপনার 100% স্কলারশিপ পাবে হচ্ছে প্রথম 10 জন, এবং প্রথম 10 জন যারা পাবে তাদেরকে প্রতি সেমিস্টারে 3.25 সিজিপিএ মেনটেন করতে হবে। আর যারা 80 থেকে, মানে প্রথম 10 জনের পরে যারা 80 থেকে 90 জন আছে, তারা প্রতি সেমিস্টারে 3 পয়েন্ট সিজিপিএ মেনটেন করতে হবে, এবং এসএসসি অথবা এইচএসসি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে তাদের জিপিএ 5 থাকতে হবে, আর অন্য যেটা সেটাতে 4.80 থাকতে হবে। সো আপনার যদি একটাতে 5 থাকে অন্যটাতে 4.80 থাকতে হবে মিনিমাম। এটা কি ফোর্থ সাবজেক্ট বাদে? হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট বাদে। সো ফোর্থ সাবজেক্ট বাদে 4.80 থাকতে হবে মিনিমাম। তো এটা হচ্ছে আপনাদের ওয়েভারের জন্য রিকোয়ারমেন্টস আর কি। মনে করেন আমি টপ করলাম, কিন্তু হচ্ছে আমার ফোর্থ সাবজেক্ট বাদে তো আমার এখন নেই, তাহলে কি আমার ওয়েভার দেবে না? না, মোস্ট লাইকলি দিবে না। আপনি যদি, সো অ্যাজ উই ক্যান সি, আমরা টপ 10 এ যারা আছে তাদের কিন্তু এইচএসসি এসএসসি রিকোয়ারমেন্ট নিয়ে কিছু বলে নাই, বাট 20% এইচএসসি, বা 50 বা 75 এগুলোর ক্ষেত্রে বলতে হ্যাঁ এগুলার ক্ষেত্রে একটা শর্ত দিয়ে দিছে। এবং এটা ছাড়াও আরো কিছু ওয়েভার পাওয়ার সুযোগ আছে। সো আচ্ছা, কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটাকে নিয়ে আমি, ভাই আমি যদি ফার্স্ট 10 জনের মধ্যে না থাকি, বাট আমার বোথ এসএসসি থাকে, তাহলে আমি 100% পাবো না? 100% সিজিপি, সরি কি বলে, 100% স্কলারশিপ পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে টপ 100 এ থাকতে, সরি টপ 10 এ থাকতে হবে। বাট হ্যাঁ, তুমি যদি টপ 100 এ না থাকো, তুমি যদি টপ 10 এ না থাকো, বাট তুমি যদি ওটার পরে যে 80 থেকে 90 তে থাকো, আর তোমার এইচএসসি দুইটাতে যদি জিপি 5 থাকে, দেন ইউ আর এলিজিবল ফর দ্য কি বলে স্কলারশিপ। আচ্ছা, এখন ওকে, এখন আমি ইয়েনে কথা বলি। এটা গেল আমাদের সিজিপিএ বা জিপিএ এগুলা রিলেটেড বা মার্কস রিলেটেড যে স্কলারশিপ গুলা, বাট এটা ছাড়াও কিছু স্কলারশিপ আছে আমাদের। তো আরো কিছু স্কলারশিপ যেটা আছে সেটা হচ্ছে, লেটস সে আপনার কোনো ভাই, বোন, আর আপনার যদি কেউ ম্যারিড হন তাহলে হাজবেন্ড অথবা ওয়াইফ, সো স্পাউস। আপনার যদি কোনো স্পাউস অথবা ভাই বোন যদি ভার্সিটিতে পড়ে, তাহলে আপনার প্রত্যেকেই 25% পাবেন, ঠিক আছে? 25%, ভাইয়া 25%। জি ভাইয়া ভাইয়া, বলতেছিলাম যে ভাই বোন বলতে কি একদম আপন ভাই বোন হইতে হবে, না চাচাতো ভাই, ফুফাতো ভাই বা খালাতো ভাই এটা হলে হবে? আচ্ছা, তো এটা একটা লুপ হোলের ব্যাপার চলে আসছে না, যে ভাই আমরা তো খাতো ভাই এটার মধ্যে। আমি এজিউম করব যে মেজরিটি কেসে আপনার আপন ভাইয়ের কথাই বলতেছে। এখন যাদের ভাইয়া হয়তো, এটা একটা এক্সাক্ট ইনফরমেশন পাওয়া যাবে? আচ্ছা, আমি তাহলে আমাকে একটু দেন, আমি অ্যাডমিনে ওখানে একটু ফোন করতেছি, আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি অ্যাডমিনে ফোন করতেছি, তারপর আমি আপনাকে শিওর হয়ে জানাচ্ছি আবার।
হ্যাঁ, সো আমি অ্যাডমিন আপুর সাথে কথা বললাম। আচ্ছা হ্যাঁ, আর কিভাবে ওয়েভার পাওয়া যায়, হ্যাঁ ওটা নিয়ে আলোচনা করছি আমরা ভাইয়া। সো হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ সেইং, ওয়েভার পাওয়ার জন্য আপন ভাই বোন হতে হবে, একদম ডিরেক্ট ব্লাড রিলেটেড ভাই বোন হতে হবে। সেটা হলে আপনারা 25% একটা ওয়েভার পাবেন। ভাইয়া চাচাতো ভাই তো ব্লাড রিলেটেডই হয়। মানে আপন ভাই বোন, ওটা মিন করছে চাচা। হ্যাঁ, ব্লাড রিলেটেড অফকোর্স হয়, বাট এখানে তারা জাস্ট আপন ভাই বোনটাকে কনসিডার করবে, লাইক এক বাবা মার ভাই বোন যারা আর কি। এখন এখানে একটা কোয়েশ্চেন বুঝছি আসতে ভাইয়া, পারে, বুঝছি। এখানে একটা কোয়েশ্চেন আসতে রিগার্ডিং লাইক অনেকের আবার স্টেপ ভাই বোন আছে, ওটারও ব্যাপার আছে, বাট ওটা অ্যাকচুয়ালি ওটা অনেক ইয়ে। ভাই এলএলবির জন্য কি আলাদা কোনো রিকোয়ারমেন্ট আছে? আচ্ছা, এলএলবির জন্য আমরা আলাদা রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ইংলিশে মেইন এক্সাম, সরি কি বলে, আপনার ওই ইংলিশ আর জেনারেল ম্যাথের এক্সামই হবে। কিন্তু এখানে আপনার আই থিংক একটা ভর্তি হওয়ার আছে, যেমন এনএসসি তে আমরা আগে অলরেডি জানি যে আপনারা এসএটি আইএলটিএস এটাতে ঢুকা যায়, এলএলবি তে ওটাতে ঢুকা যায় না, আপনাকে অ্যাডমিশন এক্সাম দিয়ে ঢুকতে হবে। বাট এছাড়া আলাদা কোনো রিকোয়ারমেন্ট সেভাবে নাই, ইফ আই এম নট রং। ভাইয়া ফ্রিডম ফাইটার গ্র্যান্ড চিলড্রেনের জন্য, হ্যাঁ ওটা আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন, ডোন্ট ওয়ারি। আমরা ওই আলাদা অল্টারনেটিভ যে পেপার গুলো আছে ওটা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। ভাইয়া হ্যাঁ ওটা নিয়ে কথা বলবো। ল সাবজেক্ট পাওয়া কতটা ডিফিকাল্ট? ল সাবজেক্ট আই উড সে প্রিটি ডিফিকাল্ট। লাইক এনএসইউর তারা যেটাকে ফ্ল্যাগশিপ বলে আর কি, তাদের ফ্ল্যাগশিপ সাবজেক্ট গুলো হইতেছে ল আর ফার্মেসি। তারা মেনলি ল আর ফার্মেসির উপরে একটা হেভি একটা এমফেসিস দেয়। সো আই উড সে ইটস প্রিটি ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে আপনার শিয়ার ভলিউমের জন্য। সো আপনার যদি কোয়েশ্চেনটা যদি ইজিও হয়, কথা কোয়েশ্চেনটা ইজি আসছে, বাট আপনার শিয়ার ভলিউম যারা পরীক্ষা দিবে সেটার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো এটার জন্য আপনার স্পেসিফিকলি ল টার্গেট থাকে বা ফার্মেসি টার্গেট থাকে, তাহলে আপনাকে একটু স্পেশাল করে পড়তে হবে, মানে স্পেশাল একটু এফর্ট দিতে হবে। এবং আপনাকে তখন লাইক আমি আমি বলে দেই, আপনার ল পাইতে হলে আপনাকে মিনিমাম 80% থেকে 80% এন্ড অ্যাবাভ মার্কস পাইতে হবে। এটার নিচে ল পাওয়াটা একটু টাফ, আমি যত জানি আর কি। আচ্ছা স্যার, আমরা কি বলে ওয়েভার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, সো ভাই আপনার যদি কোনো ভাই বোন থাকে এবং অথবা কোনো স্পাউস থাকে, তাহলে আপনার প্রত্যেকে 25% ওয়েভার পাবেন। বাট এখানে একটা ক্যাচ আছে। স্পাউস মানে কি হাজবেন্ড ওয়াইফ কে মিন করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি স্পাউস এই বলতে বিষয়টা জানি না। হাজবেন্ড ওয়াইফ কে মিন করতেছে। তো আপনার যদি ভার্সিটিতে কোনো ওয়াইফ পড়ে, তাহলে আপনি আর দুইজনেই 25% ওয়েভারের জন্য এলিজিবল। আচ্ছা ভাইয়া, যদি কিনা ভার্সিটিতে যাইয়া বিয়ে করি সেক্ষেত্রে? করেন, সমস্যা নেই, ওটা আপনারা আই থিঙ্ক ভর্তি হওয়ার সময় এটা হবে, ভর্তি হওয়ার পরে বিয়ে করলে এটা দিবেন না। অ্যাজ ফার এজ হয় না, আপনার ভর্তি হওয়া কালীন যদি ওয়াইফ বা হাজবেন্ড থাকে, সরি আপনার তো ওয়াইফই থাকবে, আপনার যদি ওয়াইফ থাকে সেটার ক্ষেত্রে কনসিডার করবে। পরে বিয়ে করলে আই ডোন্ট থিঙ্ক সেটা কনসিডার করে ওরা। বাট হ্যাঁ, আপনার যদি ভর্তি হওয়ার টাইমে কোনো ওয়াইফ থাকে বা হাজবেন্ড থাকে, হোয়াটএভার, যদি কোনো স্পাউস থাকে বা ভাই বোন থাকে, সেক্ষেত্রে আপনার দুইজনেই 25% ছাড় পাবেন। কিন্তু সেটার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনাদের প্রতি সেমিস্টারে 2.75 সিজিপিএ মেনটেন করতে হবে, ওই সিজিপিএ। সো 2 সিজিপিএ মেনটেন করতে হবে, মানে মানে জিনিসটা হচ্ছে আপনার যে সেমিস্টারে 2.75 সিজিপিএ মেনটেন করতে হবে, সেই সেমিস্টারে আপনারা ওয়েভার গুলা পাবেন। যদি ড্রপ খায় তখন আবার উঠাতে হবে, উঠানোর পরে আবার আপনার এলিজিবল হয়ে যাবেন বেসিকলি। এটা গেল আপনার ফ্যামিলি কোটা যেটাকে বলে আর কি, সরি ফ্যামিলি ওয়েভার যেটা। এখন আছে ফ্রিডম ফাইটার কোটা বা মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার ওয়েভার আর কি, ফ্রিডম ফাইটার ওয়েভার। তো ফ্রিডম ফাইটার যাদের হবে তাদের জন্য, সো ফ্রিডম ফাইটার কোটায় যারা ভর্তি হবে তাদের জন্য 100% স্কলারশিপ, 100%। কিন্তু এটারও একটা শর্ত আছে, সেটা হচ্ছে প্রতি সেমিস্টারে 2.75 সিজিপিএ মেনটেন করতে হবে। সো আপনি যদি ফ্রিডম ফাইটার কোটায় ঢুকেন, আপনি 100% স্কলারশিপের জন্য এলিজিবল, কিন্তু আপনাকে প্রতি সেমিস্টারে 2.75 সিজিপিএ মেনটেন করতে হবে। এখন একটা আছে, এটা হচ্ছে যারা একটু মানে পভার্টি আছে বা কি বলে দরিদ্র অথবা মেধাবী স্টুডেন্ট। এক সেকেন্ড, আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন আছে। ভাইয়া এটা কি গ্র্যান্ড চিলড্রেনের জন্য এলিজিবল ফ্রিডম ফাইটার? হ্যাঁ, গ্র্যান্ড চিলড্রেনের জন্য। আমরা সাধারণত ফ্রিডম ফাইটার গ্র্যান্ড চিলড্রেন বুঝি অ্যাকচুয়ালি। উইদাউট বিং ইন টপ 100 মেনটেন করে কি কোনো ওয়েভার পাওয়া যায়? না। যদি টপ 100 ছাড়া ওয়েভার পাইতে চান,
মানে সিজিপি এর বেসিসে, তাহলে আপনাকে এই যে অল্টারনেটিভ যে কোটাগুলা দিলাম, যেমন ভাই বোন স্বামী স্ত্রী, তারপর মুক্তিযোদ্ধা কোটা। ও আচ্ছা না, হ্যাঁ আছে, ওয়েট একটা দেখাই। বাট এটা একটু কি বলে, এটা আমি বলি আপনারা তাহলে বুঝতে পারবেন। এটা ছাড়াও ধরেন আপনারা দরিদ্র বা মেধাবী, ঠিক আছে, দরিদ্র ও মেধাবী। সো দরিদ্র আর মেধাবী তাদেরকে কি বলে, 2.75 সিজিপির উপরে আছে, ঠিক আছে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে এবং আপনি মেধাবী, আপনি আপনার রেজাল্টে প্রুভ করছেন। এটা তো শুনেন, এখানে মিনিমাম হচ্ছে 2.6, বা দরিদ্র যে কোটাটা আছে এটার একটা ব্যাপার আছে, এটার ব্যাপার হচ্ছে এটা মিনিমাম 2.75, ঠিক আছে। কিন্তু রিয়ালিটিতে যেটা দেখবেন, সেটা আপনার মিনিমাম 3.3 বা 3.7 এরকমতে চলে যাইতেছে। বাট মিনিমাম 2.75 হলেও আপনার দেখা যাবে যারা দরিদ্র মেধাবী কোটায় আছে তারা মিনিমাম 3.5 বা 3.7 এরকম সিজিপি নিয়ে আছে। ওকে, এদের জন্য একটা বিশেষ একটা আর্থিক ইয়ে আছে, কি বলে, বিশেষ একটা এখানে ডিরেক্টলি মেনশন করা নাই যে কত পার্সেন্ট ছাড় দিবে বা কি দিবে, সেটা একটা স্পেশাল একটা বেনিফিট দেওয়া হবে ফর শিওর। আচ্ছা, কোয়েশ্চেন আসছে একটা, ভাইয়া আমার ভাই পরে এনএসসি তে, এখন আমি যদি 25% পাই তাই এটাকে মেইনটেইন করতে হবে নাকি অটোমেটিক ভাবে সেমিস্টার 25% পাবো? আচ্ছা, সো প্রথম আপনাকে মেইনটেইন করতে হবে, বিকজ अगेन ভাই মানে ফ্যামিলি করে যেটা আর কি, ভাই বোন স্বামী স্ত্রী যেটা, সেটা 25% ছাড় পাবেন। বাট এটার জন্য আপনাকে প্রতি সেমিস্টার 2.75, প্রতি সেমিস্টার 2.75 সিজিপিটা মেইনটেইন করতে হবে। আর যদি अगेन যদি ড্রপ খায় তাহলে আবার বাড়াইতে হবে সিজিপিটা। ভাইয়া যারা টপ 100 এ স্কলারশিপ পাবে তাদের একটা সিজিপি মেনটেন করা হবে। হ্যাঁ, যদি কোনো সেমিস্টার সিজিপি কমে যায় তাহলে কি টোটালি স্কলারশিপ অফ হয়ে যাবে নাকি ওই সেমিস্টারের জন্য স্কলারশিপ ওই সেমিস্টারের জন্য অফ হয়ে যাবে? সো अगेन ভাইয়া আপনি কি এনএসইউ তে আছেন ভাইয়া? না না না, আমি ব্র্যাকে আছি, বাট আমার কাছে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমি ওগুলো থেকে বলছি। হ্যাঁ, তো যেটা বলছেন, আপনার ধরেন আপনি সিজিপি এর জন্য এলিজিবল, আপনি সিজিপিটা পেয়েছেন, আপনার কোনো কারণে ওই সেমিস্টারে সিজিপিটা কমে গেল, ওই সেমিস্টারের জন্য আপনি পাবেন না, পরে আপনাকে আবার সিজিপিটা উঠাতে হবে। আপনি সিজিপি উঠানোর পরে যদি ওই সিজিপিতে রিকোয়ার্ড সিজিপিতে চলে যান তখন আপনি আবার এলিজিবল হয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ইংলিশ সাবজেক্ট পাওয়া কি ডিফিকাল্ট? সিট কয়টা থাকে মেইনলি ইংলিশে? আচ্ছা, ইংলিশে সিট পাওয়া আই উডন্ট সে ইটস ওয়ান অফ দ্য ইজিয়ার ওয়ান্স টু গেট, আমি যত জানি রিলেটিভলি ইজি অবশ্যই না, এনএসইউ তে ওরা মোটামুটি একটা ব্যারিয়ার দিয়ে রাখছে ভালোই। আর কয়টা সিট থাকে সেটা আমি একটু জেনে বলতেছি অফিসে, ওয়েট। গ্র্যান্ড চিলড্রেনের কোটা কি এখন এলিজিবল ভাই? আর ঈশ্বরাবাদ দেন, হ্যাঁ এটা আমি যখন ফার্স্ট শুনছিলাম আমিও একটু ছিলাম যে এটা এখনো কেন অ্যাভেলেবল, এটা আমিও একটু গিয়েছিলাম, বাট ফ্রম আওয়ার ইনফরমেশন যতদূর জানি এখনো এটা অ্যাভেলেবল আছে। ভাই লাস্ট একটা কোশ্চেন, লাস্ট না আরো করেন সমস্যা নাই, এনএসসি ল স্পেস ল কোনটা বেশি ভালো হবে? বিজিএস আগে থাকলে। আচ্ছা, সো আমি আপনাকে পুরো সিনারিওটা দেখাই দিই, তাহলে আপনি সেটার বেসিসে আপনি বলতে পারেন, আপনি নিজে ডিসাইড করতে পারেন ভাই উইদাউট এনি কাইন্ড অফ ওয়েভার কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন নিয়ে মিলায় কতটুকু হবে। আচ্ছা হ্যাঁ, এটা লিস্ট আছে, এটা আপনাকে আমরা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি ফার্স্টলি কি বলে ওনার কোয়েশ্চেনটা আমি আস্ক করি, স্পেস ল নাকি এনএসসি ল, কোনটা বেটার? আমি এটা একটু এটা লিস্টের মতো করে দেই, ঠিক আছে। আমি আপনাকে দুইটার দুইটার কন সবকিছু আপনাকে বলে দেই, এন্ড সেটার বেসিসে আপনারা কাইন্ড অফ ডিসাইড করতে পারবেন যে আপনি কোনটা কে আপনি বেটার মনে করতেছেন, কারণ বেটার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, ঠিক আছে। এখানে রিসার্চের ব্যাপার আছে, তারপর ওই যে আপনি বললেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ঢোকার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সো অনেক ফ্যাক্টর আছে। সো আমি প্রোজ এন্ড কনস কাইন্ড অফ একটা একটা করে লিস্ট স্টার্ট করে দেই। সো এনএসইউ অ্যালামনাই স্ট্রঙ্গার, ঠিক আছে, অ্যালামনাই স্ট্রঙ্গার, alumni stronger, alumni stronger. ওভারঅল এনইসি কে বাংলাদেশের টপ ভার্সিটি, টপ প্রাইভেট ইউনিভার্সিটি ধরা হয়, এনইসি আর ব্র্যাক এই দুটাকে ধরা হয়। ইস্পেস ওটার মধ্যে আছে, বাট ইস্পেস কাইন্ড অফ ব্র্যাক এনইসির পরেই ধরা হয় সাধারণত। এখন ইউ এর কথা বলি আমি, ইউ, সো ইউ রিলেটিভলি কস্ট এফেক্টিভ, ঠিক আছে, রিলেটিভলি কস্ট এফেক্টিভ।
রিলেটিভলি কস্ট এফেক্টিভ, রিলেটিভলি আপনার জন্য এটা এফোর্ডেবল, রিলেটিভলি কস্ট এফেক্টিভ। এবং ইস্ট ওয়েস্টে বাংলাদেশে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে প্রাইভেট ইউনিভার্সিটি পার্সপেক্টিভ গুলো থেকে ইস্ট ওয়েস্ট থেকে কিন্তু সবচেয়ে বেশি আর কি বার বলেন বা বিজে কি বলে বিজিএসসি তে বলেন সব জায়গাতে আপনার জুডিশিয়াল বিডি জুডিশিয়াল এভাবে লিখি, ঠিক আছে, জুডিশিয়াল সার্ভিসে সবচেয়ে বেশি ইস্ট ওয়েস্ট থেকে যায় সাধারণত। এবং আপনি যদি বাংলাদেশে প্র্যাকটিস করতে চান এজ আ লয়ার, আপনার ইস্ট ওয়েস্ট থেকে আপনি একটা পাবেন, কারণ অনেক লয়ার আগেন ইস্ট ওয়েস্ট থেকে প্র্যাকটিসে যায়, যে ক্রেডিট ট্রান্সফার করে যা প্রাইভেট ইউনিভার্সিটি থাকা। ওয়েট, আচ্ছা ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, ব্র্যাক এ অর এনইসি কোনটা ইংলিশ পাওয়া ইজি? ব্র্যাক ইংলিশ পাওয়া ইজিয়ার, ব্র্যাক ইংলিশ পাওয়া ইজিয়ার বিকজ আপনার ব্র্যাকে ইংলিশ ইংলিশের জন্য মানে ইংলিশের জন্য আপনাকে ইংলিশ পরীক্ষা দিতে হবে, বাট এনইউসিতে আপনাকে ম্যাথস দিতে হবে এন্ড ইংলিশ দিতে হবে, এবং ম্যাথস গুলো সামওয়াট কমপ্লিকেটেড ম্যাথসই আসে, লাইক মানে টপিক গুলো সিমিলার কিন্তু কোয়েশ্চেন গুলো ঘুরায় দেয়, এবং অনেকগুলো অনেক সময় এরকম আছে যে কয়েকটা এসিটির কোয়েশ্চেনও দিয়ে দেয়। এবং সেটা থেকে বড় কথা, আমরা যারা আর কি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসি, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মি ইনক্লুডেড, আমরা যেহেতু বাংলা সারা জীবন অঙ্ক বাংলায় প্র্যাকটিস করে আসছি, যখন আমরা ইংলিশে দেখবো কোয়েশ্চেনটা তখন আমাদের একটু ক্যাচ করতে সমস্যা হবে। সো আমরা হয়তো আনসারটা জানি, কিভাবে সলভ করতে হবে সেটাও জানি, বাট আমরা কোয়েশ্চেন ক্যাচ করতে পারতেছি না বিকজ ইংলিশে। সো দ্যাট কুড বি একটু সমস্যা করতে পারে। সো এই জন্য ইটস বেস্ট, এটা একটা ভালো আইডিয়া যে আপনি ব্র্যাকের ইংলিশটাকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেন। ব্র্যাক ইংলিশটা মানে ইজ রিলেটিভলি ইজিয়ার পাওয়া, কাজ अगेन আপনার ভাইয়া আমি ফলি ইংলিশ পাইছিলাম, আমাকে একটু বলবেন ইংলিশের মানে ফিউচার কেমন, মানে ইংলিশ পড়ে কোন সেক্টরে যাওয়া যায়? আচ্ছা আমি আগের কোশ্চেন অন্য কোশ্চেন আনসার দিই, তারপর আমি এটা বলতেছি। ভালো কোশ্চেন করছেন। সো হ্যাঁ, ব্র্যাকে রিলেটিভলি ইংলিশ পাওয়া ইজিয়ার কারণ ইংলিশ টেস্ট পরীক্ষা হবে। এখন ইংলিশের জব সেক্টর, সো ইংলিশের জব সেক্টর যেটা হচ্ছে আপনার ইংলিশে আপনি কর্পোরেটের জন্য মোটামুটি থাকবেন, আপনার কম্পিটিশন যারা বিবিএ পড়ছে তাদের সাথে হবে মেইনলি। अगेन আপনি ইংলিশ পড়ে বিসিএস দিতে পারেন, বিসিএস দিতে পারেন, বাট এছাড়া আপনি ব্যাংক জব এগুলোর জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন। আর এছাড়া আপনি কর্পোরেটে সেলস বলেন মার্কেটিং বলেন এগুলোর জন্য আপনি এলিজিবল থাকবেন। জাস্ট সাবজেক্টের জন্য না, অবভিয়াসলি আপনাকে যেটা করতে হবে এই সময় আপনাকে কাইন্ড অফ নিজের স্কিল গুলো বিল্ড করতে হবে, যেটা উইচ বাই দ্য ওয়ে অ্যাপ্লাইজ ফর এভরি সাবজেক্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, আপনি বাংলাদেশের কনটেক্সটে যেই সাবজেক্টই পড়েন না কেন আপনাকে ইউ হ্যাভ টু বিল্ড আ পোর্টফোলিও, ওই পোর্টফোলিও দেখে আপনাকে চাকরি দিবে। আর সিজিপি তো আছে, এন্ড সিজিপির কথা যেহেতু আমি বলতেছি, আমি একটু একটা ব্রিফ একটু ট্যানজেন্টে যাই। সিজিপি যে ব্যাপারটা হচ্ছে, সিজিপিটা কেন দেখে আমাদের, সিজিপিটা ইজ নট কি বলে, সিজিপিটা দেখে না বিকজ ও তোমার সিজিপি অনেক হাই তুমি অনেক স্মার্ট, এটার জন্য দেখে না। সিজিপি দেখে তুমি কত ভালোভাবে টাস্ক মেনটেন করছো তোমার। সো 4 বছর ধরে তোমাকে কতগুলো টাস্ক দেওয়া হয়েছে, তুমি টাস্ক গুলো কত ভালোভাবে এফিশিয়েন্টলি কমপ্লিট করছো, সেটার বেসিসে তোমার টাস্ক কমপ্লিশন স্কিল কত ভালো আর কি। সো সেটার জন্য সিজিপি দেখায়। সো এই জন্য কোম্পানিগুলো হাইয়ার সিজিপি পছন্দ করে। আর ইংলিশ অ্যাজ আই সেড ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড, লাইক আপনি মার্কেটিং এজেন্সি বলেন, মার্কেটিং বলেন, সেলস বলেন, এইসব জবে আপনি একটা ভালো ইয়ে পাবেন যদি আপনি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারেন, এবং আপনার সেটার সাথে আপনার যদি একটা মোটামুটি একটা পোর্টফোলিও থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ইন্টার্নশিপ থাকে, অথবা নিজস্ব প্রজেক্ট আছে, এগুলো যদি থাকে দেন ইউ আর গুড টু গো। আচ্ছা ভাই, এনইসিতে ক্রেডিট ট্রান্সফার করা যাবে বা অন্য প্রাইভেট? হ্যাঁ পারবেন, প্রাইভেট অন্য যে কোনো ভার্সিটি থেকে এনইসিতে ক্রেডিট ট্রান্সফার করে ঢুকতে পারবেন, বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি এনইসি এর ক্রেডিট ট্রান্সফার কত ক্রেডিট চাই এটা আমি জানি না, সো আমি যেটা জানি সেটার বেসিসেই বলি, যাদেরটা জানি সেটার বেসিসেই বলি, বাট আমি যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করি সেটার জন্য ইনাফ। সো ব্র্যাকে আপনি ঢুকছেন, ঠিক আছে, ব্র্যাকে আপনাকে ব্র্যাক থেকে বাইর হইতে হবে। বাইর হইতে হলে মানে আপনি যদি ব্র্যাক থেকে অন্য কোনো ভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করে যাইতে চান, তাহলে আপনার মিনিমাম 60 ক্রেডিটস লাগবে, ঠিক আছে। সো আপনি 60 ক্রেডিট শেষ, আপনি এখন এলিজিবল ব্র্যাক থেকে বাইর হওয়ার জন্য। বাট এআইইউবি, ধরেন আপনি ব্র্যাক থেকে এআইইউবি যাইতে চান, কথার কথা, এআইইউবি তে আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করে ঢুকতে চান, তাহলে আপনাকে মিনিমাম 80 ক্রেডিটস মনে হয় 80 ক্রেডিটস
বা 80 বা 90 এরকম 80 ক্রেডিটস কমপ্লিট করে ঢুকতে হবে। সো হলো আপনি ব্র্যাকে 60 ক্রেডিট করে শেষ করে আপনি এখন বের হওয়ার জন্য এলিজিবল, কিন্তু আপনি যে ভার্সিটিতে যাইতে যেতেছেন সেখানে আপনার আরো হায়ার ক্রেডিটস লাগবে ঢোকার জন্য। সো এই একটা ব্যাপার আছে। এখন ইনস্টিটিউটটা আমি এক্স্যাক্টলি জানি না ওরা কত ক্রেডিট চায় আপনার ঢোকার জন্য, বাট এরকম আপনার সেটা একটু দেখে নিতে হবে। বাট হ্যাঁ, আপনি খুব ইজিলি ক্রেডিট ট্রান্সফার করে ঢুকতে পারবেন। ভাই ইনস্টিটিউটে মাইক্রোবায়োলজি কেমন হবে? মাইক্রোবায়োলজি ভালোই। আপনার এনইসি মাইক্রোবায়োলজি, আই থিংক এনইসি ইজ বেস্ট নোন ফর ফার্মেসি, ব্র্যাক ইজ বেস্ট নোন ফর ল, মানে ল আর সিএসসি, আর এনইসি ইজ বেস্ট নোন ফর ফার্মেসি। সো ফার্মেসির সাথে আপনার মাইক্রোবায়োলজি তো ওদের প্রিটি সলিড। সো হ্যাঁ, এনইসি মাইক্রোবায়োলজি ইজ এ প্রিটি গুড অপশন। ভাইয়া ইউ, এনএসইউ, আইইউবি ইউনিভার্সিটি গুলোর অ্যাডমিশন প্রসেসে মেইন ডিফারেন্স গুলো কি শর্টে বলতে পারবেন কাইন্ডলি? ভাই এনএসইউ এর বিবিএ মেজর এন্টারপ্রেনারশিপ বিষয়ে কিছু ধারণা দিতে পারবেন? আচ্ছা, সো ভাই ইউ, এনএসইউ, আইইউবি ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন প্রসেসে মেইন অ্যাডমিশন প্রসেস বলতে আপনি কি এক্সামের মানে এক্সামিনেশনের কথা বলতেছেন নাকি অ্যাডমিশনে আপনি অফিসে যে অফিস ওয়ার্কের কথা বলছেন? এটা একটু কাইন্ডলি ক্ল্যারিফাই করে আবার কোশ্চেনটা আস্ক করেন এক্সামে। আচ্ছা, সো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আগেন আমি কিন্তু খুবই জেনারেল একটা ওভারভিউ দিতেছি, আমি এক্সাক্ট আমি এখনো দিতে পারতেছি না, আমার কাছে পেপারটা নাই। এনএসইউটা আমি বলতে পারবো। এনএসইউ আপনি আর্কিটেকচার বাদে আপনি যে কোনো সাবজেক্টে ঢুকতে চান আপনাকে ম্যাথস আর ইংলিশ ম্যান্ডেটরি দিতে হবে, ম্যাথস ইংলিশ ম্যান্ডেটরি দিতে হবে। ইস্ট ওয়েস্টে আপনাকে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আপনি যদি ল পড়তে চান, লয় ঢুকতে চান, আপনাকে হয়তো ইংলিশ দিতে হবে। আর আপনি যদি সিএসসি তে ঢুকতে চান আপনাকে ফিজিক্স দিতে হবে, কেমিস্ট্রি হয়তো দিতে হতে পারে, ম্যাথস দিতে হবে, ইংলিশ দিতে হবে। সো বেসিক ডিফারেন্স হচ্ছে এনইসি তে যাই সাবজেক্টে ঢুকে না কেন ম্যাথস ইংলিশ ম্যান্ডেটরি, এর বেশি কিছু নাই। বাট ইস্ট ওয়েস্টে আপনার সাবজেক্টের উপর বেসিস করে আপনাকে ফিজিক্স অ্যাড করতে পারে, কেমিস্ট্রি অ্যাড করতে পারে, বায়োলজি অ্যাড করতে পারে, আবার সরাইতেও পারে। আর আইইউবিটা আমি এক্স্যাক্টলি শিওর না, আইইউবি তো আপনার ইংলিশ আর ম্যাথ আছে এটা আমি জানি। আর ল এর ক্ষেত্রে আপনি ল পড়তে চান তাহলে আপনাকে আলাদা করে একটা জেনারেল নলেজের পার্ট দিতে হবে, আইইউবির ক্ষেত্রে এটা রেলেভেন্ট আর কি। আচ্ছা ভাই এনইসিইউ এ বিবিএ মেজর এন্টারপ্রেনারশিপ বিষয়ে কিছু ধারণা দিতে পারবেন কি? আচ্ছা বিবিএ মেজর মানে মানে আমি ধরে নিতেছি আপনি জিজ্ঞেস করতেছেন যে বিবিএ করে আপনার অপরচুনিটিস কি, মানে বিবিএ করে আপনার জব সেক্টর বা আপনি কত প্রিভিলেজ গুলো পাবেন বা আপনি কি বেনিফিট পাবেন এটা জিজ্ঞেস করতেছেন হোপফুলি। আমি কি আপনার কোশ্চেন ধরতে পারছি? আচ্ছা, সো এনইসিইউ বাংলাদেশের কনটেক্সটে এনইসিইউ আপনার বেস্ট বিবিএ এর জন্য। অবভিয়াসলি আইবিএ এর পরে, আইবিএ এর আমি পাবলিক ইউনিভার্সিটি ওখানে যাচ্ছি না, বাট আপনার আইবিএ আর বিইউপি এই দুইটার পরে এনইসির বিবিএ বেস্ট বাই ফার। অনেকে চেষ্টা করে বলার ব্র্যাকের বিবিএ ভালো, বাট ব্র্যাকের বিবিএ ট্রাস্ট মি ইটস নট গুড, ইটস নট ব্যাড অফ কোর্স, বাট ইটস নট অ্যাজ গুড এজ এনইসিইউ। এনইসিইউ এর অ্যানামনেস ভেরি স্ট্রং বিবিএ এর ক্ষেত্রে, এবং দে আর অ্যাকচুয়ালি अगेन ওয়ান অফ দোজ সাবজেক্টস ইজ ভেরি ওয়েল নোন ফর। আপনি ডিরেক্টলি ওখানে আপনার ক্লাবিং হবে, ক্লাবস আপনার যেমন এন্টারপ্রেনারশিপ ক্লাব আছে, এই ক্লাব থেকে আপনি ডিরেক্ট অ্যাক্সেস পাবেন কোম্পানিগুলার, এবং ডিরেক্ট একটা ইয়েই করে ওরা হায়ারই করে। তো অনেক ক্ষেত্রে আপনি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাবেন। আপনাকে যখন আপনি লিঙ্কডইনে জব খুঁজতে যাবেন তখন আপনাকে এখানে লেখাই থাকবে প্রেফার্ড ক্যান্ডিডেট কারা, তাদের মধ্যে ব্র্যাক ল থাকতে পারে, বিবিএ থাকতে পারে, এনইসি বিবিএ থাকতে পারে, এনইসি বিবিএ থাকবে কর্পোরেট সেক্টর গুলোতে স্পেশালি। এবং আপনার বড় বড় কোম্পানি যেমন গ্রামীণফোন, তারপর আর কারা আছে, ইউনিলিভার, এরা ডিরেক্টলি এনইসি থেকেই নেয়, স্কাউট করে বলতে পারেন। সো আপনি যদি কর্পোরেটে কাজ করতে চান এনইসি বিবিএ ইজ এ ভেরি গুড চান্স। আপনি যদি এনইসি বিবিএ তে ঢুকে আপনি ক্লাবিং টাবিং করে সবকিছু করে আপনি যদি মোটামুটি একটা পোর্টফোলিও বিল্ড করেন, এটা ভালো একটা ইয়ে থাকে, তাহলে আপনার জন্য ইটস গোনা বি ভেরি ইজি। লাইক ভেরি ইজি বলতে কি মানে আপনি একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাবেন অন্যদের তুলনায় অফ কোর্স। ভাই এনইসি সিএসসি অপরচুনিটি কি কি? এনইসি সিএসসি এর বাজারটা অ্যাকচুয়ালি প্রিটি আচ্ছা আমি এটা বলি, সিএসসি জন্য কোনটা বেটার? সিএসসি জন্য ব্র্যাক বেটার, মানে ব্র্যাক বেটার নোন ফর ইট। বাট আপনি যদি ফ্যাকাল্টির কথা বলেন তাহলে এনইসির ফ্যাকাল্টি বেটার, বাট ব্র্যাকের কি বলেন নেম ভ্যালু, যেটা বলে আমরা নেম ভ্যালু বেশি সিএসসির ক্ষেত্রে। আচ্ছা এনইসি সিএসসি অপরচুনিটি কি কি? সো সিএসসি এজ আ হোল আপনার অপরচুনিটি মার্কেটটা এখন একটু ড্রাই বলতে এখন যেহেতু এআই চলে আসছে অনেক ক্ষেত্রে, অনেক কাজ যেগুলোর জন্য ডেভেলপার লাগতো
সেগুলো এখন এআই দিয়ে অটোমেট করে দিচ্ছে। সো অ্যাজ আ হোল ইন জেনারেল সিএসসি মার্কেটটা এখন একটু ড্রাই, বাট এখানে যেটা অপরচুনিটি আছে, আপনি যদি নিজে একটা স্ট্রং পোর্টফোলিও বিল্ড করেন, মানে আপনি যদি প্রজেক্টস করেন, নিজের প্রজেক্ট করেন, তারপর আপনি যদি ইন্টার্নশিপ থাকে, এগুলো যদি থাকে আর কানেকশনস আছে, এগুলো যদি থাকে, তাহলে সিএসসি ইজ এ ভেরি গুড অপশন ফর ইউ। বাট ইন জেনারেল আমি লাইক অনেস্টলি বলি, এখানে আসলে বাড়ায় বলার বা কমায় বলার কোনো ইয়ে নেই। সিএসসি জব মার্কেটে এখন একটু স্লো, একটু না ভালোই স্লো। কাজ অ্যাগেন আপনার 2012-এ একটা বুম হয়েছিল, বুঝছেন? ওই যে কি বলে সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি একটা বিশাল একটা বুম হয়েছিল। ওই বুমের পরে সবাই এখন আমার বাবার 14 গোষ্ঠীর সব পোলাপাইন সিএসসি পড়ে। দুনিয়ার অর্ধেক বিবিএ, নাহলে অর্ধেক সিএসসি, সবাই সিএসসি পড়তেছে। সো যেটা হবে ন্যাচারালি সাপ্লাই ডিমান্ডের উপর বেসিস করে না, আপনি কতটা ডিমান্ডেবল সেটা ডিপেন্ড করে সাপ্লাইয়ের উপরে। এখন সিএসসি গ্রাজুয়েটের সাপ্লাই একটু বাইরে গেছে, এবং এখানে একটা ব্যাপার আছে, সিএসসি গ্রাজুয়েট যারা আছে তারা আবার খুবই বেসিক, যেটা হয়েছে অনেকে সিএসসি তে গ্রাজুয়েশন করে বাইরে আছে, তারা তাদের বেসিকই ভালো না, এটা খুবই দেখা যাইতেছে। সো আপনাকে একটু নিজেকে ডিফারেন্সিয়েট করতে হবে। আপনি যদি এনএসইউ সিএসসি পড়েন, ব্র্যাক সিএসসি পড়েন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি সিএসসি পড়ে বাইর হতে চান, আপনি যদি সিএসসি পড়ে ভালো একটা মানে নিজে একটা ভালো স্ট্যান্ডিং করতে চান, ইউ হ্যাভ টু ডু প্রজেক্টস। আপনার আমি কয়টা দেই, আমি এত কিছু জানি কারণ আমার ফ্রেন্ডসরা সবাই সিএসসি, এবং আমার সিএসসি অনেক ভালো করতেছে, আর সিনিয়র অনেক সিএসসি আছে। সো গিটহাব আই গেস আপনারা অলরেডি জানেন, গিটহাবে প্রজেক্ট রাখতে হইব। তো আপনাদের সিএসসি আমি একটা মোটামুটি একটা দিয়ে দিই, একটা আই গেস ওভারভিউ দিয়ে দিই কিভাবে সিএসসি থেকে বাইরে হয় আপনি আনএমপ্লয়মেন্ট শেল্টারে না যেতে হয়। সো প্রথম আছে আপনাকে একটা নিজের ওয়েবসাইট বানাইতে হবে, পোর্টফোলিও ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট নিজের একটা বিল্ড করবেন। এটা গ্রাজুয়েশন করার আগেই বিল্ড করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, এবং অবভিয়াসলি পোর্টফোলিওতে নিজে কাজ করবেন। সো আপনি গেম বানান বা নিজের ওয়েবসাইট বানান, মানে কি বলে মকআপ ওয়েবসাইট বানান, অথবা আপনি কি বলে আর কত কিছু করা যায়, আমি আই ডোন্ট ইভেন নো, কোডে অনেক কিছু কোড করা যায়। আপনি একটা সিস্টেম বানালেন, আপনি ইউটিউবের একটা কপিক্যাট বানাইলেন, বেসিকলি আপনার পোর্টফোলিও বানান। পোর্টফোলিও গুলো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটে ইস্যু করা থাকবে। তারপর এটার সাথে আর কি করবেন, এটার সাথে আপনার গিটহাবে একটা স্ট্রং একটা ফলোইং থাকতে হবে। আপনার যতগুলো প্রজেক্ট আছে সব গিটহাবে থাকতে হবে। সেটার উপরে পোর্টফোলিও ওয়েবসাইট, গিটহাব, এটার উপরে আপনাদের যেটা করতে হবে, মার্কেটিং সম্পর্কে একটু আলাদা করে আইডিয়া করতে হবে। তো আপনারা যারা সিএসসি পড়বেন, আপনারা ভাই আমি তো কম্পিউটার সায়েন্স পড়ি, আমি মার্কেটিং পড়তে গেলে কেন? আমি মার্কেটিং পড়তে বলতেছি কাজ আপনার আলটিমেটলি আপনার জবটাই আপনাকে কর্পোরেটে কাজ করবেন। মেজরিটি যারা সিএসসি পড়বেন আপনারা কি করবেন, আপনারা সেলস আর মার্কেটিং এন্ড সেলস, শুধু মার্কেটিং না, মার্কেটিং এন্ড সেলস, এটা সম্পর্কে একটা ধারণা নিয়ে রাখতে হবে। এগুলো মাস্টার করতে হবে সেটা না, বাট একটা ধারণা নিয়ে রাখতে হবে। কেন? বিকজ আলটিমেটলি আপনারা কি করবেন, আপনারা আলটিমেটলি কোন ইয়েতেই যাবেন, কি বলে কোম্পানিতে কাজ করবেন। আমি একটা করে আনসার দিতেছি, সরি ইফ আই এম টেকিং একটু দেরি হইতেছে আনসার দিতে, আপনার কোশ্চেন দিতেছি। বাট হ্যাঁ, আপনি যদি আলটিমেটলি আপনাকে একটা কোম্পানিতে কাজ করতে হবে, রাইট? সো কোম্পানি গুলা কি বিজনেস। এখন আপনি দুইটা মানুষ অ্যাপ্লাই করছে, যে ওয়েবসাইট বানাই দিবে, বাট শুধু একটা ওয়েবসাইট বানাই দিল। again ওয়েবসাইট কেন বানায় একটা বিজনেস? ওয়েবসাইটটা বিজনেস বানায় বিকজ তারা এখান থেকে সেলস চায়, তারা এখান থেকে লিড জেনারেশন করতে চায়, বিজনেস রিলেটেড কাজ চায়। এখন আপনার যদি মার্কেটিং, সেলস এগুলো নিয়ে একটা ভালো ধারণা থাকে, তাহলে আপনি খুবই ভ্যালুয়েবল হতে পারবেন আপনার কোম্পানির জন্য। লাইক আপনার কোম্পানি আপনাকে ছাড়তেই চাইবো না, নিবে সেটা তো ছাড়তে চাইবে না, কারণ আপনি ওদের মার্কেটিং টিমের সাথে কাজ করবেন, একসাথে কাজ করে আপনি ওয়েবসাইটে কেমন ভাবে বানাইতে পারবেন, যেভাবে বানাইলে ওদের মার্কেটিং সেলস সবকিছু কাজগুলো হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? এবং সেলসটা আমি কেন শিখতে বলছি ভাই, সেলস কেন শিখুন? সেলস শিখবো কাজ সিএসসি জব নেচারটা যেরকম ভাই, আপনি আচ্ছা আমি সব আনসার দিতেছি। এন্ড সেলসটা কেন শিখবেন ভাইয়া, সেলসটা কেন ইম্পর্টেন্ট আপনার সিএসসি এর জন্য? মার্কেটিং না হয় বুঝলাম যে বিজনেসে আপনি মার্কেটিং এ হেল্প করতে পারবেন, এই জন্য সেলস কেন? সেলস কারণ আমরা আলটিমেটলি আপনি যেভাবে কাজ করবেন, আপনি কিন্তু ওভাবে ট্রেডিশনালি যেমন
আমরা যারা আমি লয় বাই দ্য ওয়ে, যে জিজ্ঞেস করছেন নাইম ভাই, আমি যে লয় পড়তেছি ব্র্যাকে, আমরা যখন লয় আছি আমাদের জন্য প্যাথটা মানে রাস্তা কিন্তু সোজা ক্লিয়ার কাট। আমি গ্রাজুয়েট করব, গ্রাজুয়েট করে আমি বার এক্সাম নিব, বার এক্সামে টিকলে আমি প্র্যাকটিস করতে পারবো। আমার জন্য কিন্তু কাইন্ড অফ একটা সোজা একটা পথ অলরেডি ঠিক করা আছে, আমি যদি এটাকে ডিভিয়েট না করি আর কি। বাট আপনারা সিএসসি যারা আছেন, আপনারা কিন্তু আপনারা যেহেতু কর্পোরেটে কাজ করতেছেন, আপনাদের আনফরচুনেটলি শুনতে খারাপ লাগলে আপনাকে নিজেকে বেচতে হবে। কারণ আপনাকে প্রতিটা কোম্পানি এসে জিজ্ঞেস করবে, ভাই এতগুলা ওয়েব ডেভেলপার আছে, এতগুলা কোডার আছে, আমি তোমারে কেন নেব, ওয়াই ইউ? এই কোয়েশ্চেনটা আপনাকে আনসার দিতে হবে, এই আনসার আপনাকে কোয়েশ্চেনটা করবে, কেন তুমি, তোমারে কেন। সো আলটিমেটলি আপনাকে নিজেকে বেচা শিখতে হইব। নিজেকে বেচা, এটা শুনতে খারাপ লাগতেছে, আই নো, বাট ইটস হাউ ইট ইজ আনফরচুনেটলি। নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আপনাকে কোম্পানিরা চাকরিতে নিতে চায়, যে হ্যাঁ ও আমার বেস্ট অপশন, ও এত কিছু বুঝে, এগুলা এই জন্য। সো সিএসসি তে ভালো করতে হলে অ্যাগেন আপনি ব্র্যাকে পড়েন, এনএসসি তে পড়েন, ডাজন্ট ম্যাটার, দুইটাই খুবই ভালো অপরচুনিটি পাবেন। বাট আপনি ব্র্যাক পড়েন, এনএসসি পড়েন, ডাজন্ট ম্যাটার, আপনি যদি এগুলা না করেন, আপনি যদি নিজের পোর্টফোলিও বিল্ড না করেন, আপনার যদি একটা স্ট্রং একটা পোর্টফোলিও না থাকে, আপনার যদি গিটহাবে একটা না থাকে যে হ্যাঁ গিটহাবে এত কাজ করছে, ও সব ভালো কোডিং করতে পারে, আপনার যদি মার্কেটিং আর সেল সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি ন্যাচারালি পিছায় পড়বেন। বিকজ হাজার সিএসসি গ্রাজুয়েট আছে বাইরে হইতেছে প্রতিদিন বাংলাদেশ থেকে। পৃথিবীর অর্ধেক মানুষ সিএসসি, বাকি অর্ধেক বিবিএ। তো আপনাদের যেহেতু এটা খুবই স্কিল বেস একটা সেক্টর, আমাদের মতো যেমন আমরা যারা ল থেকে বাইরেতেছি, এখন ল বলতেছি কারণ আমি এটা সম্পর্কে বেশ জানি, আমরা ল থেকে বাইরেতেছি, আমাদের সোজা একটা রাস্তা দেওয়া আছে, আপনাদের কিন্তু সোজা রাস্তা দেওয়া নাই। আপনাদেরকে কাইন্ড অফ নিজেদেরকে প্রমাণ করতে হবে যে দেখো আমি এদের থেকে বেটার। বাট আপনি যদি করতে পারেন তাহলে আপনি অনেক সুন্দর হ্যান্ডসামলি পেড থাকবেন। আচ্ছা, হোপফুলি আমি বুঝাতে পারছি। ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে বিবিএ মেজর ইন এমআইএস এর ফিউচার কেমন? ভালো। অ্যাজ আই সেড, আপনার বিবিএ আর সিএসসি কাইন্ড অফ কিন্তু সিমিলার ইন দ্য সেন্স আপনারা দুইটা মেজরই আপনারা আলটিমেটলি নিজেদেরকে সেল করতেছেন বলতে আপনাকে প্রমাণ করতে হবে কেন আপনি অন্যদের তুলনায় বেটার অপশন। আপনাকে কিন্তু আলটিমেটলি বিবিএ মেজর হিসেবে করতে হবে। এখন এমআইএস থেকে বিবিএ ইজ প্রিটি গুড, দ্যাটস ফাইন, ওটা কোনো সমস্যা না। আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়েন না কেন বা যে কলেজ থেকে পড়েন না কেন, আপনার যদি পোর্টফোলিও না থাকে, আপনার যদি একটা স্ট্রং কাজ করার এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে, এন্ড ভাই এটা শুনে খুবই আনফেয়ার মনে হতে পারে, বাট এটা কি করবেন বলেন, কিছু করার নেই, দিস হাউ দ্য ওয়ার্ল্ড ইজ। এখন বাংলাদেশ বলেন আপনি ভাইয়া, মানে গ্রাজুয়েশন শেষ করার আগে এটা আমিও দেখছি ভাইয়া যে অনেক এক্সপিরিয়েন্স চাই, বা এই যে পোর্টফোলিও বলেন, তো এটা কিভাবে সম্ভব ভাইয়া? আচ্ছা, মানে সো হ্যাঁ, এটা পড়াশোনা করতেছিলাম তো ওই সময়। খুবই ভালো কোয়েশ্চেন যে ভাই আমি একটা এন্ট্রি লেভেল জবে দেখছি, আমার কাছে 5 বছর এক্সপিরিয়েন্স কেন চাই, এটা কারণ কথা দেন, ভালো কোয়েশ্চেন। সো পড়ালেখা করতেছেন, আনফরচুনেটলি আপনাকে পড়ালেখার সাথে সাথে ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপ করতে পারেন, তারপর ক্লাব আছে না, ক্লাবের কাজ করতে পারেন। এটা ছাড়াও আমি যেটা এখন কারেন্টলি করতেছি, নিজের একটা বিজনেস দেন, স্পেশালি যারা সিএসসি তে আছেন বা বিবিএ তে আছেন, নিজের বিজনেস দেন। বিজনেস দিবেন নট বিকজ আপনি বিজনেস করে কোটিপতি হবেন, ওটা করতে বললে তো মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, বাট যেটা করবেন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স দেখানোর জন্য, যে আমি আমার একটা কোম্পানি স্টার্ট দিছিলাম, আমি আমার কোম্পানিতে কি বলে মার্কেটিং এর কাজ করছি, আমি অ্যাড বানাইছি, তারপর আমি আমার কোম্পানি ওয়েবসাইট বানাইছি, কোম্পানি থেকে আমি এতগুলা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট করছি, এদের জন্য আমি ওয়েবসাইট বানাইছি, তারপর আমি নিজের প্রজেক্ট বানাইছি, আমি সিএসসি কন্টেক্সটে বলতেছি, এই প্রজেক্ট গুলা করছি, এ দেখেন আমার গিটহাব, এ দেখেন আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ভালো লাগছে, সুন্দর লাগছে, এ দেখেন কত সুন্দর অ্যানিমেশন দিছি, দেখেন আমি অনেক ভালো করতে পারি। সো আনফরচুনেটলি যে এই জিনিসটা যেভাবে স্ট্রাকচার করা আছে বিবি আর সিএসসি মেজর, স্পেশালি আপনাদের জন্য বলতেছি, জিনিসটা এভাবে সেট আপ করা যে আপনাদের নিজেদেরকে দেখাইতে হবে যে দেখেন আমার এত কিছু আছে, এত কাজ করছি, আমার এগুলো এক্সপিরিয়েন্স চাইতেছে আর কি, এক্সপিরিয়েন্স দেখাইতে হইব। এক্সপিরিয়েন্স করতে থেকে পারবেন, ক্লাবের কাজ করবেন, ইন্টার্নশিপ করবেন, অথবা নিজে থেকে প্রজেক্ট করবেন, যেটা ফ্রিল্যান্সিং হতে পারে, বা নিজে একটা বিজনেস স্টার্ট করলেন, ওই বিজনেসে যে কাজগুলো করবেন ওইটাই আপনি কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারবেন, যে আমি নিজে থেকে
একটা বিজনেস দিছিলাম, চেষ্টা করছি, ওইটা করতে গিয়ে আমার অ্যাড কি বলে অ্যাড চালানো এটা শিখা লাগছে, তারপর আমার মার্কেটিং শিখা লাগছে, আমার কোডিং শিখা লাগছে। এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, গিভ মি এক সেকেন্ড। ভাইয়া ইন্টার্নশিপটা কিভাবে হয় ভাইয়া? গেল কই ভাইয়া? হ্যাঁ সরি কথা, আমার একটা ফোন আসছিল। হ্যাঁ, ইন্টার্নশিপ কোত্থেকে পাবা না? আচ্ছা, ইন্টার্নশিপের যে ব্যাপার হইতেছে, ইন্টার্নশিপ হচ্ছে তোমার ক্লাব থেকে আসবে, তারপর তোমার যদি চেনা কেউ থাকে, চেনা কারো আন্ডারে কাজ করলা, তারপর যদি ওগুলাও না হয় তাহলে জাস্ট ড্রপ করতে থাকো, ড্রপ করতে থাকো। কোনো একটা জায়গায় একটা স্টার্ট আপ দেখবা নিবে, যারা নিতে চায়, কারণ তারা কম দামে পাইতেছে বা আহ, নিবে, তাদের দরকার হয়, তারা নিবে। আচ্ছা, ট্রিপল ই এর অপরচুনিটি কি কি? ট্রিপল এর অপরচুনিটি আমি অ্যাকচুয়ালি জানি না, সরি ভাইয়া, আমার ট্রিপল ই সম্পর্কে সেভাবে আইডিয়া নাই। বাট ট্রিপল ই আই উড এজিউম তোমাদের জন্য ওই কি বলে, যেহেতু ট্রিপল ই প্রজেক্ট বেসই হবে আমি গেসিং, ওরকম প্রজেক্ট বানাইতে হবে যে আমি এই রোবট বানাইছি, আমি এই সার্কিট বানাইছি, এটা করছি ওটা করছি, ওরকমই হবে। আনফরচুনেটলি ওটা সম্পর্কে আমার সেভাবে আইডিয়া নাই, সরি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কোন সাবজেক্টে এনেছি? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি লয়ে বলছি অলরেডি। এনএসসি ট্রিপল ই কেমন? এনএসসি ট্রিপল ই ভালো। প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে আপনার ব্র্যাক আর এনএসসি ট্রিপল ই গুলা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আর কি। অলসো ডিমান্ড কেমন অ্যাজ অফ 2025? ট্রিপল ইর ওভারঅল ডিমান্ড অ্যাজ অফ 2025, আচ্ছা ট্রিপল ইর ডিমান্ড ইজ অলওয়েজ গোইং টু বি দেয়ার, বিকজ আমরা যত টেকনোলজি বানাইতেছি, টেকনোলজি হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যার বানানো তো আরো থাকবে, তাই না? হার্ডওয়্যার ছাড়া তো সফটওয়্যার নাই। অনেকে বলছে এআই রেভলিউশন, এআই রেভলিউশন, হ্যাঁ বাট এআই যে কই থাকবে? এটা একটা হার্ডওয়্যার লাগবে না? হার্ডওয়্যারটা কে বানাবে? হার্ডওয়্যার আপনারাই বানাবেন। সো ট্রিপল ই ওভারঅল ডিমান্ড ইজ গোইং টু ইনক্রিজ অ্যাজ টাইম। ট্রিপল ইজ ওয়ান অফ দোজ থিংস, এগুলা থাকবে থাকবে। ভাইয়া বিবিএ পরে অব্রডে অপরচুনিটিস কেমন? এন্ড বিবিএ থেকে কি ইংলিশ সাবগুলো বেশি বেনিফিশিয়াল হবে মাস্টার্স অ্যাব্রড অর ইউনি গুলো স্কলারশিপ পেতে? আই উড সে বিবিএ বেটার, বিবিএ would be better ইংলিশের তুলনায়, কাজ বিবিএ ইন জেনারেল আপনার যদি থিং ইজ, আপনারা ইংলিশ আর বিবিএ যারা পড়বেন তারা আপনারা কাইন্ড অফ একটা কম্পিটিশনে থাকবেন, সেম জব সেক্টরে যাবেন, ওই সেম কোম্পানি গুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। বাট আপনাদের মধ্যে কে অ্যাডভান্টেজ পাবে ডিপেন্ড করবে আপনাদের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড বেশি। অনেকগুলা কোয়েশ্চেন আসছে না, সরি ভাই সরি, অনেকগুলা আমি দিতেছি একটা একটা করে, আমাকে একটু ইয়ে দেন। বাট হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ সেইং, ইংলিশ আর বিবিএ আপনাদের মধ্যে কে অ্যাডভান্টেজ পাবে সেটা ডিপেন্ড করে আপনারা পোর্টফোলিও কেমন বিল্ড করছেন, সবকিছু কিভাবে বিল্ড করতে পারছেন নিজেদেরকে। এখন যদি ওই ভ্যারিয়েবলটা সরাই দিই যে হ্যাঁ কে কার মানে এক্সপিরিয়েন্স বেশি, আমি যদি পিওরলি সাবজেক্টের বেসিসে বলি, বিবিএ বেটার। বিবিএ বেটার বিকজ আপনি বিবিএ বেটার বিকজ আপনি ডিরেক্টলি বিজনেস সম্পর্কে শিখতেছেন। আপনি যদি কর্পোরেটে যাইতে চান, আচ্ছা এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, সরি অ্যাবাউট দ্যাট, আমাকে 1 মিনিট দেন। সরি অ্যাবাউট দ্যাট, অ্যাজ আই ওয়াজ সেইং, সো আপনি যদি পিওরলি সাবজেক্টের বেসিসে যেতে চান তাহলে আই উড সে বিবিএ বেটার। অ্যাব্রডের ক্ষেত্রেই বলতেছি আমি, কারণ আপনি বিবিএ করলে আপনি ডিরেক্টলি কোম্পানি যারা যেটা চায়, মার্কেটিং চায়, সেলস চায়, আর কি অ্যাকাউন্টিংটা একটু কমছে আগে থেকে। তো আপনারা যদি কোনো কিছুতে মাস্টার্স করতে চান বা স্পেশালাইজ করতে চান, প্লিজ অ্যাকাউন্টিং এ করেন না। আপনি যদি কোনো কিছু স্পেশালাইজ করতে চান তাহলে প্লিজ গো ফর ইদার মার্কেটিং অর গো ফর এইচআর অর গো ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অর গো ফর কি বলে ওটা, সিস্টেম বলে, সরি কি বলে ওটার নাম ভুলে গেছি, সিস্টেম ম্যানেজমেন্ট আর কি, যেটা মানে ইন্টারনালস যেগুলা, ওগুলার জন্য মাস্টার করার চেষ্টা করবেন যদি আপনারা মাস্টার্স করেন বিবিএ তে, এমবিএ করেন আর কি। বাট হ্যাঁ আর ইউনি গুলোতে স্কলারশিপ পেতে, মাস্টার্স অ্যাপ্রোচ স্কলারশিপের জন্য সাবজেক্ট তো আসলে সেভাবে দেয় আপনার, স্কলারশিপের জন্য যেগুলো দেখে আপনার সিজিপিএ, বাট সিজিপিএটাকে কাউন্টারঅ্যাক্ট দেওয়া যায় যদি অ্যাজ আই সেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখে ওরা।
সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে আপনি সোসাইটির জন্য কিভাবে কি ধরনের কাজ করছেন, মানে সিএসআর যেটারে বলে, সিএসআর সোশ্যাল, যাই হোক বেসিক হচ্ছে আপনি যেমন আপনি কতগুলা কি বলে এটাকে ফ্রিতে কাজ, ভলেন্টিয়ারিং আপনি কতগুলো ভলেন্টিয়ারিং করছেন, তারপর আপনি নিজে থেকে কতগুলো প্রজেক্ট করছেন, প্রজেক্ট হ্যান্ডেল করছেন, এগুলোর উপর বেসিসে স্কলারশিপটা সাধারণত দেওয়া হয়। মানে দে রিয়েলি কেয়ার অ্যাবাউট আপনি যদি, কারণ বাংলাদেশের অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস ভার্সেস ওয়েস্টার্ন অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস ডিফারেন্সটা, আমি মাইন্ডসেট ডিফারেন্সটা বলে দিই আপনাকে, তাহলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন ওরা কি কি দেখে বেশি। ওরা সাধারণত স্টুডেন্টদেরকে একটু হোলিস্টিক ভাবে দেখে। হোলিস্টিক মানে স্টুডেন্ট ওভারঅল সবকিছু দেখে। স্টুডেন্ট খেলাধুলায় কেমন, সে পড়ালেখা ছাড়া অন্য কাজগুলোতে কেমন, সে সোশ্যাল যে কাজগুলো আছে মানে ভলেন্টিয়ারিং এর যে কাজগুলো আছে ওগুলা কেমন করতেছে, এগুলো তারা খুবই দেখে, স্পেশালি হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি গুলা। সো আইভি, যেগুলোকে আমরা আইভি লিগ বলি, আইভি লিগ যেগুলো বলেন সেগুলো কিন্তু আপনাকে হোলিস্টিকলি দেখতেছে। আপনার সাইড প্রজেক্ট গুলাকে ওরা হেভিলি প্রেফার করে। অফকোর্স আপনার রেজাল্টও দেখবে, আপনার রেজাল্ট তো অবশ্যই ভালো হতে হবে, বাট আপনি ওখানে অ্যাপ্লাই করতেছেন মানে আমি ধরে নিতেছি আপনার রেজাল্ট ভালো। আপনার রেজাল্ট ভালো, এটার পরে আপনার বাকি যে হোলিস্টিক যে জিনিসগুলো ওগুলা তারা দেখবে, ওইটার বেসিসে স্কলারশিপ দেওয়া হয়। আরেকটা যেভাবে আপনার স্কলারশিপ পাইতে পারেন সেটা হচ্ছে, ধরেন আপনি খুবই একটা রেভলিউশনারি একটা প্রজেক্ট করেন, আপনি ট্রিপলিতে পড়েন, কথার কথা সে আপনি ট্রিপলিতে পড়েন, আচ্ছা না ট্রিপলি না, আপনি ধরেন ফার্মেসিতে পড়েন। এখন আপনি ধরেন বাংলাদেশে বসে আপনি একটা প্রোটোটাইপ ক্যান্সারের কিওর পেয়ে গেলেন, ঠিক আছে, ক্যান্সারের একটা প্রোটোটাইপ কিওর আপনি বানায় ফেললেন বা পেয়ে গেলেন, কোনোভাবে বানায় ফেললেন আর কি প্রোটোটাইপ। তখন আপনি যদি হার্ভার্ডে বলেন যে দেখেন আমি ক্যান্সারের একটা প্রোটোটাইপ ক্যান্সারের কিওর একটা প্রোটোটাইপ বানায় ফেলেছি, আমাকে ক্যান্সারের প্রোটোটাইপটা একটু বেশি এক্সট্রিম একটা এক্সাম্পল দিতেছি, এত এক্সট্রিম লাগে না, বাট আমার মেইন কথা হচ্ছে আপনি যদি একটা ভালো একটা প্রজেক্ট থাকে, যে প্রজেক্ট একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলাইছে আপনার দেশে, সেটা যদি আপনি করেন, এরকম কিছু করেন, তাহলে আপনি স্কলারশিপ আইভি লিখতে পাবেন, মানে হাই প্রবাবিলিটি থাকে। সো ওদের স্কলারশিপ তার মেন্টালিটি হইতেছে আপনি কি কাজ করতেছেন পড়ালেখার বাইরে, পড়ালেখা অফকোর্স দেখবে, বাট পড়ালেখার বাইরে আপনি কি কি কাজ করতেছেন, কত এফেক্টিভলি করতেছেন, ওগুলাও কিন্তু তারা খুবই স্ট্রংলি দেখে। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা উপরে চলে গেছে, কাইন্ডলি দেখে আপনার কোয়েশ্চেন একটু, কোন কোয়েশ্চেনের কথা বলতেছেন? এই যে বিবিএ এটার কথা বলতেছিলেন ভাইয়া, বাংলাদেশের পক্ষে বিবিএ মেজর এটা, আচ্ছা এটা আমি দিয়েছি আনসার। ভাইয়া ব্রড অপরচুনিটি দিছি, কোয়েশ্চেনের উপরে চলে গেছে। ইটস আ লুপ, পোর্টফোলিও ভালো করতে কি বলে কনজিউম কাস্টমার রিভিউ অ্যাড করা মাস্ট, আবার রিভিউ পাওয়ার জন্য কাজ করে দেওয়া লাগবে, কিন্তু আপনি ফ্রেশার হলে কেউ কাজ দিতেও চাইবে না। হ্যাঁ সেটাই সমস্যা, দ্যাটস দ্য প্রবলেম। আপনি ধরেন ফ্রেশার, ঠিক আছে, আপনি ফ্রেশার, আপনাকে কেউ কাজ দিতে চাইতেছে না, আল্লাহ আমি ফ্রেশার, কেউ কাজ দিতেছে না। আপনি যদি ফ্রেশার, কারণ আমিও ফ্রেশার ছিলাম, ঠিক আছে, আমি তখন যেটা করতাম, আমি নিজে থেকে প্রজেক্ট করা শুরু করছি। আমি যেটা করছি, আমি কনস্টিটিউশনের উপরে এখন অবশ্যই ওই থিসিসটা খুব একটা ভালো ছিল না, বাট আমি যেটা করছি কনস্টিটিউশনের যে বাংলাদেশের কনস্টিটিউশনের যে ইয়েগুলো আছে কি বলে, যে আর্টিকেল যেগুলাকে বলে, যে আর্টিকেল গুলো একটু ভেগ কথাটাই বলি আমি, সেগুলা আমি কারেকশন করে আমি লেখা শুরু করছি, ওগুলা নিয়ে আমার একটা প্রজেক্ট আসছে, ঠিক আছে, এরকম ভাবে নিজে থেকে করে প্রজেক্ট করেন। হ্যাঁ ট্রু, আপনাকে কেউ কাজ দিতে চাবে না ফার্স্টের দিকে, দ্যাট ইজ আনফরচুনেটলি ট্রু, বাট আপনি যখন কাজ করে 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 নিজে থেকে যখন প্রজেক্ট বানায় ফেলবেন অনেকগুলা, তখন এবং প্রজেক্ট গুলো বানানোর পর যখন আপনি ওগুলো দেখাবেন যে দেখেন আমার এতগুলা প্রজেক্ট আছে, তখন এভেন্চুয়ালি কেউ না কেউ আপনাকে একটা অপরচুনিটি দিবেন, হয়তো হাই লেভেল কেউ দিবে না, এটা ট্রু, আপনাকে হাই লেভেল কেউ হয়তো দিবে না, বাট আপনার প্রথমে হাই লেভেল আপনি কেন মানে এক্সপেক্ট করতেছেন, ফ্রেশারকে কেন হাই লেভেল কেউ দিবেও না, ইউনিয়ন দিবে না, আপনাকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে সাধারণত অ্যাভারেজে দিতে চায় না। কিন্তু একটা মোটামুটি একটা স্টার্টআপ আপনাকে দিল, আপনাকে একটা অপরচুনিটি দিল, আপনি স্টার্টআপে কাজ করলেন, স্টার্টআপে কাজ করার পরে আপনার একটা রেজিউমে বিল্ড হলো যে হ্যাঁ আমি এই স্টার্টআপে কাজ করছি, এগুলো করছি, এক্সপিরিয়েন্স পোর্টফোলিও আসলো, দেন ওখান থেকে ওইটার উপর বিল্ড করে আপনি অন্য অন্য কোম্পানিতে যেতে পারবেন। ভাইয়া ট্রিপে ওভার মার্কেট ডিমান্ড 25 কিছু এনইসি ট্রিপে নিয়ে কিছু বলতেন,
ট্রিপল ই মার্কেট ওভারঅল 25 ভালো বাড়বে অ্যাজ আই সেড। এনইসি ট্রিপল ইজ ভেরি গুড। আপনার কি বলে বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা বিবিএ কতজন নেয় পার ইয়ার? বাবুই না? আচ্ছা বাবুই আপনি কি এনইসি পার্সপেক্টিভে বলতেছেন যেহেতু এটা এনইসি রে, এনইসি তে আপনার বিবিএ তে 200-300 পার ইয়ার না পার ইনটেক? কারণ একটা বছরে তো আপনার কত 3টা মতো ইনটেক হয়, ঠিক আছে? আপনার ফল আছে, সামার আছে, স্প্রিং আছে। প্রতিটা ইনটেকে আপনার 200-300 এরকম করে নেয়। ভাইয়া ইঞ্জিনিয়ার সাবগুলা বলছে। ওয়েট, আপনার আগের কোশ্চেনটা কি ছিল? তাইয়েফ ভাইয়া বিবিএ পরে অ্যাব্রোড অপরচুনিটিস কেমন এবং বিবিএ থেকে বেনিফিট? ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সরি ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ সাবজেক্ট পড়ছি। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সেস বিবিএ থেকে যান তাহলে আপনার জন্য ইঞ্জিনিয়ারিংটা বেশি বেনিফিশিয়াল হবে। বাট ডিপেন্ড করে আপনার গোলটা কি, ঠিক আছে? এখন আপনার গোল যদি হয় কর্পোরেট কাজ করবেন, মানে আপনি কর্পোরেট করবেন, সরি তাইফ চৌধুরী আপনার আনসারটা অনেক পরে দিতেছি, এত কিছু আনসার দিতে গিয়ে খেয়াল ছিল না। বাট হ্যাঁ এগুলো ইঞ্জিনিয়ারিং আপনি যদি পড়তে চান, আপনার ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে, অফকোর্স ইঞ্জিনিয়ারিং পড়বেন। ডিপেন্ড করে আপনার গোলটা কি। আপনি যদি কর্পোরেটে কাজ করতে চান, আপনার গোল যদি হ্যাঁ যে আমি কর্পোরেট কাজ করবো, আমি সে স্টেবল একটা জব চাই, তাহলে আপনার জন্য বিবিএ স্টেবল, মানে আপনি যদি কর্পোরেটে স্টেবল কাজ করতে চান তাহলে আপনার জন্য ইজ এ গুড আইডিয়া বিবিএ নেওয়া। বাট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইটস এ ভেরি ওয়াস্ট থিং। ইঞ্জিনিয়ারিং করলে আপনার জন্য দরজা অলমোস্ট সব জায়গায় খোলা। সব জায়গায় খোলা বলতে আপনি ব্যাংকে চাকরি নিতে পারেন, আপনি আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি যে যারা কি বলে ফাইন্যান্স পড়ছে তাদের চাকরি মারতে পারেন, তাদের সিট মারতে পারেন, সবকিছু করতে পারেন, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং পড়লে আপনার জন্য অলমোস্ট সব দরজাই খোলা থাকবে বাংলাদেশের কনটেক্সটে। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চান তাহলে আপনার জন্য ইসিই যেটা, সো ইলেকট্রিক্যাল কমিউনিকেশন টেকনোলজি, এটা এখন একটু উঠতেছে, সেটা ভালো আইডিয়া। এবং ট্রিপলি আপনি যদি সার্কিটস এগুলো বিল্ডের সাথে যদি ইন্টারেস্ট থাকে এবং আপনি যদি এগুলোকে ভ্যালুয়েবল মনে করেন তাহলে এটাও আপনার জন্য ভালো আইডিয়া। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আছে? কার যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি স্লাইডে যাইতেছি, কারো যদি কোয়েশ্চেন না থাকে। জি ভাই স্লাইডে যান। আচ্ছা ভাইরে ভাই 1 ঘন্টা ধরে বলছে। আচ্ছা সরি অ্যাবাউট দ্যাট, আমি একটু সাইড টেনশনে চলে গেছিলাম। সো এখন আমরা প্রস্তুতি কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু কথা বলি। সো আমি আগে স্কলারশিপের কথা বলছি, স্কলারশিপ পাওয়া কিন্তু খুব একটা ইজি না এনইসিতে, খুব একটা কঠিনও না বা খুব একটা কঠিনও না, লাইক ইজিও না, খুব এটা একটা ভিয়ার্ড একটা জিনিস, বুঝছেন? এনইসির ব্যাপার হবে, অনেকে বলে আরে ভাই এনইসিতে পড়া লাগে নাকি, এটা বলে অনেকে এক্সাম দিবে, পরে তারা দেখবে হ্যাঁ পড়া লাগে, কিন্তু আবার আপনি 14 ঘন্টা পড়া লাগবে এনইসির জন্য, নট নেসেসারিলি। সো মডারেট একটা 3-4 আওয়ার্স এ ডে আপনি যদি মডারেটলি কনসিস্টেন্টলি পড়েন ইউ উইল বি ফাইন। এখন মেইনলি আমরা কেন কথা বলতেছি, মানে আমরা মেইনলি স্কলারশিপ ছাড়াও তো অনেকে পড়তে হয়, তাই না? এন্ড স্কলারশিপ ছাড়াও কেন আপনাকে পড়া উচিত? সো স্কলারশিপ ছাড়া আপনাকে পড়ার উপর ফোকাস দিতে হবে, প্রিপারেশনের উপর ফোকাস দিতে হবে, বিকজ নন ক্রেডিট কোর্স এক্সিস্ট। সো নন ক্রেডিট কোর্স জিনিসটা কি অ্যাকচুয়ালি? নন ক্রেডিট কোর্স হইতেছে একটা, ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, হুদায় একটা কোর্স আপনাকে দিয়ে দিবে, আপনার সময় নষ্ট করবে আপনার, এবং এটার জন্য আপনাকে 19,500 টাকা করে দিতে হবে পার কোর্স। আপনার যদি ম্যাথ 1-12 হচ্ছে আপনার ম্যাথের নন ক্রেডিট কোর্স, আর ইংলিশ 1 or 2 হচ্ছে আপনার ইংলিশের নন ক্রেডিট কোর্স, এই দুটো কোর্স ধরাই দিবে। এই কোর্স গুলো করতে আপনার একটা সেমিস্টার যাবে, সেমিস্টার নষ্ট, এবং সেমিস্টারের সাথে সাথে আপনার 19,000, দুইটা, আপনার কত 19,500 ইন্টু 2 মানে প্রায় 20,000, সরি প্রায় কত 40,000 টাকা খরচ হইতেছে এক্সট্রা। কেন দরকার, কেন করবেন এত টাকা খরচ কোথায়? আচ্ছা কোয়েশ্চেন করছে একজন, কোন মান্থে হতে পারে? নভেম্বরে মনে হয়, আমি যত জানি। বলতেছি যে ড্যাফোডিল থেকে ক্রেডিট ট্রান্সফার করে কি এনইসিইউ তে আসা যায়? জি যাবে, বাট সেখানে আপনার ক্রেডিট ট্রান্সফার পলিসি গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যেমন আপনার ড্যাফোডিলে কত ক্রেডিট ছাড়ে এবং এনইসিতে কত ক্রেডিট নেয়, দুইটা আলাদা হইতে পারে। সেই দুইটা একটু খোঁজ খবর নিয়ে তারপর আপনি ক্রেডিট ট্রান্সফার করতে যান। বাট হ্যাঁ আপনি কোনো সমস্যা ছাড়াই ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। বাট হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ সেইং, আপনাকে এই নন ক্রেডিট কোর্সগুলোকে এড়াইতে হবে, বিকজ এখানে 19,000, সরি অলমোস্ট 40,000 টাকা আপনার নষ্ট হইতেছে ফর নো রিজন। 40,000 প্লাস আপনার অলমোস্ট 1 বছর, কাজ
এক বছর না, মানে একটা সেমিস্টার এই কোর্সগুলো করতে হবে। সো আপনার কত 3 মাস নষ্ট হইতেছে। আপনি 3 মাস এবং আপনি 3 মাসে যে সেমিস্টার ফি দিতে হয় সেই সেমিস্টার ফি প্লাস আপনার 40,000 টাকা, সো প্রায় অলমোস্ট 60-70 হাজার টাকা নষ্ট হইতেছে জাস্ট আপনি ভালোভাবে প্রিপারেশন না নেওয়ার জন্য। ওয়াই উড ইউ ডু দ্যাট, তাই না? কেন? দরকার নাই। আচ্ছা, তো এটা হইতেছে কারা ফাইন্যান্সিয়াল এইডের জন্য, এটা আমি দেখাইছি আপনাকে একটু আগে। এখন হইতেছে ইচ ডিপার্টমেন্টের জন্য টিউশন ফিস, আপনারা কাইন্ডলি এটা দেখে নেন। তো অ্যাজ ইউ ক্যান সি আপনার সিএসসি এর জন্য টোটাল ক্রেডিট 130 ক্রেডিট করতে হবে এবং আপনার 9,95,000, সো অলমোস্ট 10 লাখ টাকা যাবে আপনার। ট্রিপল এর জন্য সেম, তারপর আপনার সিভিলের জন্য 11 লাখ, বিবিএ এর জন্য 9 লাখ, ইকোনমিক্স এর জন্য 9 লাখ, ইংলিশের জন্য 9,19,000। এটা হচ্ছে বাইরে, এগুলো আমরা কোনো রিটেক কোনো রিটেক ছাড়া বলতেছে। আপনি নরমালি কোন রিপিট অথবা রিটেক ছাড়া যদি আপনি অ্যাটেম্প্ট করেন তাহলে এগুলো আপনার ফিস হবে, বাট আপনি যদি রিটেক নেন বা কোর্স রিপিট করেন তখন হয়তো আপনার এটা কম বেশি হইতে পারে। আচ্ছা, এখন হইতেছে কি বলে এটা, এমএআই। আচ্ছা, এমএ এর ফুল ফর্মে যায় না, মাইক্রোবায়োলজি আই গেস। সেটার জন্য আপনার 9,58,000। আপনার ল এর জন্য অলমোস্ট 10 লাখ, তো 9,95,000। ফার্মেসির জন্য 14 লাখ, আপনার মাইক্রোবায়োলজির জন্য 9,30,000। তারপর আপনার ইনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 10 লাখ অলমোস্ট, বায়োকেমিস্ট্রির জন্য বা বায়োটেকনোলজির জন্য 9,30,000 এবং আর্কিটেকচারের জন্য ফাইনালি 12,000, সরি 12 লাখ। আমি হাজার বলছি এতক্ষণ ধরে, বাট ওটাকে লাখে কনভার্ট করে দেন আর কি। আচ্ছা, এখন আপনি এনএসসি তো অবভিয়াসলি এক্সাম আছে, বাট এক্সাম ছাড়াও ডিরেক্ট অ্যাডমিশন আছে। তো ডিরেক্ট অ্যাডমিশন আছে মানে আপনি এক্সাম না দিয়ে চান্স পেয়ে যেতে পারেন এনএসসির ক্ষেত্রে। সেটার জন্য কি কি রিকোয়ারমেন্ট? সেটার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসিটি দিতে হবে। এসিটি আপনার 1050 স্কোর থাকতে হবে। সেটা হচ্ছে আপনার 1600 স্কেলে। তো 1600 স্কেলের এক্সামে আপনাকে 1050 পেতে হবে। আর যদি 2400 স্কেলে হয় তাহলে আপনার 1700 পেতে হবে। আচ্ছা ওয়েট, একজনে আমাকে, আচ্ছা কেউ প্রশ্ন করে নাই, ওকে। হ্যাঁ, এখন আপনার আইএলটিএস এ 7 থাকতে হবে, আপনার টোয়েফল স্কোর থাকতে হবে। পেপার বেস যদি হয় তাহলে সেটা 563, কম্পিউটার বেস হলে সিবিটি আপনার 223, আর ইন্টারনেট বেস হলে আপনার আইবিটি 85 থাকতে হবে। এন্ড এসিডি স্কোরস এলিজিবল ফর অল প্রোগ্রামস এক্সেপ্ট ব্যাচেলর অফ ফার্মেসি আর ল। সো এই যে ডিরেক্ট অ্যাডমিশন যেটা আমরা বললাম যে এসিডি দিয়ে আইএলটিএস দিয়ে আপনি যে ঢুকতে পারবেন, সরি এসিডি দিয়ে আপনি ঢুকতে পারবেন, এটা আপনার সব ডিপার্টমেন্টের জন্য এলিজিবল, শুধু ফার্মেসি আর ল বাদে। সো ফার্মেসি আর ল বাদে, মানে ফার্মেসি আর ল আপনাকে এক্সাম দিয়ে ঢুকতে হবে। এক্সাম দেওয়া ছাড়া ফার্মেসি আর ল এ ঢোকার কোনো চান্স নাই। ফার্মেসি আর ল ছাড়া আপনি যে কোনো ডিপার্টমেন্টে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন। আর আইএলটিএস আর টোএফএল আর টিওইএফএল স্কোরস এলিজিবল ফর বিএ ইন ইংলিশ এন্ড বিএসএস ইন মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম। আচ্ছা এমসিজে। সো আপনার আইএলটিএস এর যে স্কোরটা আছে এটা শুধু আপনার, ওকে, সো আপনার আইএলটিএস এর যে স্কোরটা আছে সেটা শুধু আপনার ইংলিশ আর আপনার মিডিয়া কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেবল, এছাড়া অ্যাপ্লিকেবল না। সো বেসিক্যালি আপনাকে যদি ডিরেক্ট অ্যাডমিশন পেতে হয় আপনাকে এসিটি দিতে হবে, এসিটি তে স্কোরগুলো পেতে হবে। আর এছাড়া আপনি যদি ইংলিশ পড়তে চান কি বলেন এনএসসি তে, তাহলে আপনার আইএলটিএস স্কোর বা টিওইএফএল এর স্কোর দেওয়া হবে। अगेन ব্যাচেলর ফার্মেসি আর ল আপনার শুধু মেরিট বেস এক্সামের উপরেই হবে, এটা কোনো ডিরেক্ট অ্যাডমিশন নাই, অ্যাজ উই অলরেডি সেড। ওকে, সো উইথ দ্যাট বিং সেড আমাদের আজকে আপনাদের জন্য যা প্রেজেন্টেশন ছিল, এটা আপনার এনএসইউ অ্যাডমিশন উইথের যা যা টপিক ছিল, যা যা কোয়েশ্চেন ছিল সব হোপফুলি আছে, মানে আমাদের যে ইনফরমেশন ছিল সেগুলো শেষ। এখন আপনাদের কারো কোনো এক্সট্রা কোয়েশ্চেন আছে কিনা, ফিল ফ্রি টু আস্ক মি। আপনি চ্যাটে বলতে পারেন, আবার কি বলো এটাকে ভয়েসেও জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাইয়া এই কোর্সটা ক্লাস কবে থেকে শুরু হবে? জি, আচ্ছা আপনাদের ম্যাথস ক্লাস হবে, ওয়েট, নেক্সট সেশন কবে? থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস ভাইয়া, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আচ্ছা হ্যাঁ, আপনি কোয়েশ্চেন করেছিলেন যে নেক্সট ক্লাস কবে হবে। অ্যাজ আই সেড আপনাদেরকে জানাতে হবে, আমরা এখনই এই ক্লাসে শেষ করে আপনাদের কারিকুলাম বানাতে বসবো।
তো আপনাদের রুটিন, তারপর কি কি টপিক পড়ানো হবে সবকিছু আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ম্যাথের উপরে কি বেশি এমফাসাইজ করা যায়? কজ হচ্ছে ইংলিশ আসলে নট দ্যাট টাফ একটু অ্যাকচুয়ালি, যাদের সাবজেক্ট। আপনার মাইকটা একটু একো করছে, আপনি আবার বলতে পারবেন কোশ্চেনটা? জি ভাইয়া বলতেছিলাম। ওকে, ওনার মনে ইন্টারনেট চলে গেছে, সমস্যা নেই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং ভাইয়া, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আপনারা অ্যাটেন্ড করছেন বলে এটা পসিবল হয়েছে, আপনাদের ছাড়া পসিবল হতো না। এমডি নাইম মোল্লা, আপনি একটা কোয়েশ্চেন করছিলেন, আপনি ওটা কাইন্ডলি চ্যাটে লিখে দেন। আপনার মাইকটা একটু হেজি, আপনার কাইন্ডলি চ্যাটে লিখে দেন আপনার কোয়েশ্চেনটা। ভাইয়া ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বেটার, বলেন। হ্যাঁ ভাইয়া বলতেছিলাম যে ম্যাথের উপর কি একটু বেশি এমফাসাইজ করা যায়? কজ আসলে ইংলিশ নট দ্যাট হার্ড অ্যাকচুয়ালি, সো যাদের প্রেফারেবল সাবজেক্ট মিস হয় তাদের আই গেস যে ম্যাথের জন্য হয়। কজ কারেন্টলি আমি হচ্ছে ট্রিপল ইতে আসি এনএসইউ তে, বাট সিএসসি তে যাওয়ার ইচ্ছা আমারও আই গেস ম্যাথের জন্যই মিস হইছে। সো ম্যাথ ক্লাসগুলোর উপর একটু বেশি এমফাসাইজ করলে ভালো হইতো আই গেস সবার জন্য আর কি। ওকে, সমস্যা নাই। এটা হ্যাঁ, আমরা যখন কারিকুলাম বানাবো এনএসসির জন্য আপনার ম্যাথে অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, আমি ফ্র্যাঙ্কলি ইজি মানে অনেস্টলি বলি ইংলিশের তুলনায়। বাট সেটা বলে হ্যাঁ আবার ইংলিশটা আবার অবহেলা করেন না, না না, ইংলিশ। অবভিয়াসলি না ভাইয়া, বাট আমি আমি যেহেতু কারেন্টলি ট্রিপল ইতে আছি, সো হুম আমি হুম হুম। এক্সাম দেওয়ার পরে বুঝতে পারছি যে লেটস সে ধরেন যে রিডিং সেকশনে যে 20 মার্কস এটা আছে, এটা আই গেস যারা রিডিং পড়তে পারে মানে সবাই পারে, ওদের আমার যেরকম 20টাই হয়েছিল, তো আমি আশা করি সবারই 17, 18, 19, 20টা হবে। সো ওইগুলো আসলে প্যারা হয় না, হ্যাঁ, মানে ওটা প্যারা খুব হয় না। আমি খুব বেশি প্যারা হয় না। আর ইংলিশের কারণে আই গেস কারো সাবজেক্ট ওইভাবে মিসও যায় না। সো ইংলিশে আপনাদের যে গ্রামার পার্টটা আছে, যা আপনারা এইচএসসি দিচ্ছেন বা ও লেভেলস দিয়ে আসছেন, তাদের জন্য আপনার জন্য ইটস গোনা বি ভেরি ইজি। লাইক ফ্র্যাঙ্কলি বলতেছি, ইংলিশ ইজ গোইং টু বি, গ্রামার পার্ট ইজ গোইং টু বি ভেরি ইজি ফর ইউ গাইস। হ্যাঁ আপনাদের যাদের একটু স্ট্রাগল হইতে পারে সেটা হচ্ছে আপনাদের এসএ পার্টে। এসএ পার্টটা, কম্পোজিশন পার্টটা আমি দেখাই দেবো, ওইটার উপর এমফাসিস দিয়ে আমি পড়াবো, ওটা কোনো প্যারা নাই। আপনাদের কম্পোজিশনটা আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে, মানে আমার সাথে যে নেক্সট ক্লাস আছে আপনাদের। আর হ্যাঁ, আপনাদের ম্যাথস এর উপর একটা এমফাসিস দেওয়া হবে, বিকজ ম্যাথসই অ্যাকচুয়ালি, ইউর রাইট, ম্যাথস ইজ মোর ইম্পর্টেন্ট আপনার এনইসি এর জন্য পার্টিকুলারলি। সো হ্যাঁ, সেটা উপর এমফাসিস দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, উই থ্যাংক ইউ ভাই। অ্যাপ্রিশিয়েট ইট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? অ্যাডমিশন রিলেটেড কোয়েশ্চেন অথবা এনিথিং? হ্যাঁ, নেক্সট ক্লাসের আপডেট বা হচ্ছে নেক্সট আপডেট গুলা কিভাবে পাবো বা কোথায় পাবো? আপনাদেরকে মোস্ট লাইকলি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, মানে থ্যাংক আপনাদেরকে ইউ ভাই। মেসেজ করে জানাতে হবে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না হয় তাহলে আজকের সেশনটা এখানে শেষ করি নাকি? ইয়া থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, সো থ্যাংক ইউ আজকে। ও ভাই, ওয়েট ওয়েট ওয়েট, কোয়েশ্চেন করছে ভাই, আমি ফল এক্সাম দিয়েছি, আমার ম্যাথ এন্ড ইংলিশ ভালো হয়েছিল, বাট এসে অনেক গোজামিল করেছে। এই যে দেখছেন, আপনাদের অনেকে এসেতেই সমস্যা হবে, কারণ এসে আপনাদেরকে একটু আনকনভেনশনাল টপিক দেয়। আমরা আর কি স্পেশালি যারা বাংলার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, মানে তাদের জন্য এই এসেটা একটু রিলেটিভলি হার্ডার হয় ইংলিশের ক্ষেত্রে। সো আমি ওটার উপর একটা এমফাসিস দিব আমার ক্লাসগুলোতে, ইংলিশ ক্লাসগুলোতে আই উইল গিভ আ হেভি এমফাসিস অন দ্যাট। টাইম মেইনটেনিং করতে পারি নাই, টাইম মেইনটেইন করতে পারেন নাই। আচ্ছা, সো তাইফ চৌধুরী, আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি। আপনি কম্প্রিহেনশন পার্ট যেটা আছে, মানে ওই যে পরে যে এমসি গুলো সলভ করা লাগে, ওই আপনি কত সময় নষ্ট করছেন, মানে ওইটাতে কত সময় খরচ করছেন আর কি? কারণ এটা আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনারা হয়তো সবাই আনসার খুব ভালো দিবেন, ঠিক আছে, ওটা নিয়ে আমার খুব একটা ডাউট নাই, কারণ না ভাই, ওইটা টাইমের আগে হয়ে গেছে। আচ্ছা, তাইলে ভালো। আচ্ছা আচ্ছা, টাইম মেনটেন করতে পারি নাই। আচ্ছা, তাহলে আমাকে আপনি একটু বলতে পারবেন আপনার টাইম মেনটেন করতে কি সমস্যা হইতেছিল? মানে আপনি কি আইডিয়া খুঁজে পাইতেছিলেন না, নাকি স্ট্রাকচার বুঝতে পারতেছেন না? আমাকে একটু এসের ব্যাপারটা আমাকে একটু বলেন, লাইক আপনার কোথায় ইস্যু হতেছিল একটু, তাহলে আমি এটা একটা নোটে রেখে আমি ওটা কভার করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে, মানে আমার সাথে যে ক্লাস আর কি। আচ্ছা, আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, রাইট। সো ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাসে আমি কম্পোজিশনের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। কম্পোজিশন ক্লাসে আমি কিভাবে আপনি আইডিয়া তাতে জেনারেট করবেন, আর স্ট্রাকচারটা একটু দেখাই দিই, যেহেতু আইডিয়া জেনারেশনের কথা বলতেছি।
বাট হ্যাঁ, সো আপনার নেক্সট ক্লাসে আমি কম্পিটিশনটা ধরবো আপনাদের সবাইকে, ইংলিশ ক্লাসে আর কি। সো হ্যাঁ, এটাই আপনাদের এসেতে আইডিয়া জেনারেট করতে সমস্যা হবে, ইংলিশে যা সমস্যা হবে এসেতেই হবে, আর কোথাও সেভাবে আই ডোন্ট থিঙ্ক সেভাবে হবে। আপনার এইচএসসি ও লেভেলস ওরকম টাইপের কোয়েশ্চেন দিবে ইংলিশে। সো হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন, এনি ইনকোয়ারিজ, কোনো সাজেশন, ফিল ফ্রি টু লিভ সাজেশনস। আমরা আপনাদের সাজেশন অনুযায়ী কোর্সের ক্যারিকুলামটাই অ্যাকচুয়ালি বানাতে যেতেছিলাম। কারো কোনো সাজেশন আছে কিনা? ভাইয়া জাস্ট ম্যাথ আর এসেটার উপরে বেশি এমফেসাইজ করলেই হবে আই গেস। মানে সবগুলাই তো করাবেন, বাট এই না দুইটাতে অফকোর্স, বেশি না অফকোর্স, হ্যাঁ হ্যাঁ স্পেশাল কেয়ার দিলে আই গেস সবার জন্য এটা হেল্পফুল হবে। হ্যাঁ, ওকে ভাই, ওটাই করবো ইনশাল্লাহ। জি ভাই, ওই ম্যাথ আর ওই এসেটার উপর ভাইয়া একটু ফোর্স করলে ভালো হইতো ভাইয়া, ওই ওকে ফলে ভাই, আমার সেম প্রবলেম গেছে ভাইয়া। ওকে ভাই, সমস্যা নেই। তাহলে আপনি যেহেতু বলছেন আইডিয়া জেনারেশন, তাহলে আমি নেক্সট ক্লাসে কম্পিটিশনের আইডিয়া জেনারেশন এটা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা জি জি ভাইয়া, ভাইয়া। কোন কোন বুক ফলো করলে বেটার হবে ম্যাথস এর এসের জন্য? আমাদের বই ফলো করতে পারেন, হাহা। আমাদের বই ফলো করাটা আমি সাজেস্ট করবো, বাট অবভিয়াসলি আই এম অব্লিগেটেড টু ডু দ্যাট। বাট এটা ছাড়াও, উইঙ্ক উইঙ্ক, কাউকে বললেন না, এটা ছাড়াও আপনার কি বলে, ডিরেক্ট কম্পিউটারের বই কি বলা উচিত? আম, আচ্ছা, আপনার ইংলিশের জন্য, আমি ইংলিশের জন্য বলি, ইংলিশের জন্য আপনাদের জন্য বেস্ট হবে আপনি হোসেন এন্ড চৌধুরী, মানে গ্রামার পার্টের জন্য আপনার হোসেন চৌধুরীর বইটা ফলো করেন। আর এসের জন্য যেটা আমি আপনাদেরকে বলবো, এসের জন্য আইএলস এর এসে গুলা, আইএলস এসে গুলো একটু ডিফারেন্ট। আপনার যে হাউ ডু ফেস, আপনি চ্যাট জিপিটি তে যাবেন, ঠিক আছে? চ্যাট জিপিটির উপর কোনো ইয়ে নেই ভাই, নেই। চ্যাট জিপিটি বলবেন, ভাই আমারে এই ডিসক্রিপটিভ, তারপর আর্গুমেন্টেটিভ, কম্পেয়ার কন্ট্রাস্ট, এরকম এসে গুলা দাও, মানে এই ক্যাটাগরি এসে গুলা দাও, লিখে দাও, আমি আপনাকে স্ট্রাকচার দিয়ে দেবো, ওইটার বেশি লিখতে বলবেন। আর কোয়েশ্চেন গুলো দাও, ওই কোয়েশ্চেন গুলো শান্ত আসবে আপনার চ্যাট জিপিটি থেকে কোয়েশ্চেন, মানে যারা টিচার তারা চ্যাট জিপিটি ইউজ করে আর কি, এটাই বলতেছি। আচ্ছা ভাইয়া, আর আপনার ম্যাথসের জন্য যেটা হবে, ম্যাথসেরটা আসলে আমি তো ম্যাথসের ইনস্ট্রাক্টর না, আমি বলতে পারবো না। ম্যাথস ইনস্ট্রাক্টর আপনার যেদিন ম্যাথস ক্লাস হবে, ম্যাথস ক্লাস হবে সুন আপনাদের, ম্যাথসের ভাইয়াকে জিজ্ঞেস করুন, উনি আপনাকে বেটার বলতে পারবে এটা। ভাইয়া আমারও ম্যাথসের এসতে প্রবলেম, একটু স্পেশাল কেয়ার। ওকে, নো প্রবলেম। কোয়েশ্চেনের ইংলিশে বাংলা করে বুঝতে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছিল আগের বার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদের একটু ট্রান্সলেশনটা দেখতে হবে। আপনাদের ইনস্টিটিউটে ওয়ান অফ দোজ থিংস, ক্যাভিয়াস, পুরা কোয়েশ্চেন ইংলিশে দেয়। সো এটা অনেকেরই, আমরা যারা স্পেশালি বাংলা মিডিয়াম, তাদের জন্য এটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। সেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ইংলিশ ট্রান্সলেশনটা যদি, ইভেন ধরে এক্সামে থাকবে না, আপনার ট্রান্সলেশনটা একটু পড়ে নিন, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। ভাইয়া এইটার জন্য আই গেস সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে যে ম্যাথের জাস্ট ইংলিশ টার্ম গুলা একটু দেখে মনে রাখলেই হবে। জাস্ট ম্যাথ করার সময় সব ম্যাথের জাস্ট ইংলিশ টার্ম গুলো একবার করে দেখলে এটা নেক্সট টাইম দেখলেই বোঝা যাবে যে এটা হ্যাঁ, বুঝছে। বাট ধরেন আপনার এসিটির মতো একটা কোয়েশ্চেন দিল, কারণ এনএসসি কিন্তু এসিটি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন দেয় মাঝে মধ্যে। সো এসিটির যে কোয়েশ্চেন গুলো দিবে, আমি এসিটির কোয়েশ্চেন বলি আপনাকে, এসিটিতে কিন্তু আপনাকে খুব একটা কমপ্লিকেটেড ম্যাথ দিবে সেটা কিন্তু না। এসিটিতে ধরা খাবেন সবাই, যেই কারণে ধরা খায় ভাই, যারা নেটিভ স্পোকার তারাই স্পিকার, ও মাই গড, আমি নাকি ইংলিশে, যাই হোক, যারা নেটিভ স্পিকার তারাই এটাতে মাইর খায়। কোয়েশ্চেনটা এত বড় একটা কোয়েশ্চেন দিবে, জন মেন্টরস ম্যাথ কিউব্যাংক কি ভালো হবে? হ্যাঁ, নিতে পারেন, বাট মেন্টরস হইতেছে, এই টাইপের কোশ্চেন হচ্ছে ভাইয়া ধরেন 2-4টা থাকে, আর এই 2-4টা আসলে করতে হবে বিষয়টা এমন না। এটা করবে যারা স্কলারশিপ পাবে, আর যারা স্কলারশিপ পাবে তারা অবভিয়াসলি বুঝবে ওই কোশ্চেন গুলো। আপনারা স্কলারশিপের জন্যই তো পড়তেছে, আমরা তো আপনাদের অ্যাকচুয়ালি আমরা চাইতেছি স্কলারশিপটা নেন, মানে আমাদের টার্গেটে আপনাদের স্কলারশিপ পাওয়া যাবে। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা এমনি ওই 3-4টা ম্যাথ না পারলে আপনার হয়ে যাবে, সমস্যা নাই। বাট হ্যাঁ, অ্যাজ আই সেড, ম্যাথটা এত বড় ম্যাথ দিবে, ইংলিশটা ওইটা পড়তে গিয়ে আপনার মারা খাবে। বাট হ্যাঁ, ইংলিশটা সরি, ম্যাথ ইকুয়েশন গুলো, ইংলিশ টার্ম গুলো পড়ে নিলেই ইউ শুড বি গুড টু গো। মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক কি ভালো হবে? দেখেন ভাই,
দেখেন ভাই, আমি একটা অর্গানাইজেশনে কাজ করি ভাই, আমি কিন্তু অন্য অর্গানাইজেশনের মার্কেটিং করতে পারি না, তো আপনি যেটা ভালো মনে করেন। বাট হ্যাঁ, ইন জেনারেল নিতে পারেন। ইন জেনারেল ওদের মোটামুটি একটা ইয়ে আছে, বলে কি নেওয়া যাবে পেড কোর্সে না থাকলে। এটা আপনি কি বলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন, আই থিঙ্ক বই সেল করে। হ্যাঁ, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন বই সেল করা যাবে কিনা, ডেফিনেটলি বই সেল করে। আমরা অফকোর্স বই প্রোভাইড করবে। বাট হ্যাঁ, এজ আই ওয়াজ সেইং, আমি কিন্তু মেন্টরসের মার্কেটিং করতে পারবো না আনফরচুনেটলি। আমার দুই অবস্থা, 4-5টা অবস্থা করে দিবে। হ্যাঁ, আপনাদেরটাই মার্কেটিং করেন। আমাদের চাইলে ডিসকাউন্টেও দিতে পারেন, তাইলে ভালো সেল হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের জন্য দেখে আমি একটা ডিসকাউন্ট কোড দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। আমি মেন্টর কি বলে অ্যাডমিশনের যারা একাডেমিক্স যারা আছে ওদের সাথে কথা বলে আপনাদের একটা কোড দেওয়ার চেষ্টা করব, যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন বা নেক্সট ক্লাস যারা অ্যাটেন্ড করবেন আর কি, তার জন্য একটা কোড দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা বই কিনতে পারেন, আমাদের পেড কোর্সও নিতে পারেন, নো প্রবলেম। ভাই আপনাদের কি পেড কোর্স আছে এনএসইউ? হ্যাঁ, আমাদের ব্র্যাক এনএসইউ সবকিছু কোর্সই আছে। আপনারা এটার জন্য ইউ ক্যান কন্ট্যাক্ট করতে পারেন ইয়ের সাথে, আপনাদের সাথে। আর কি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে সেশনটা এখানে এন্ড করতেছি আমি। আমি আর 2 মিনিট ওয়েট করবো, এর মাঝখানে যদি কেউ চ্যাটে লিখে ফেলেন তাতে লিখে ফেলেন। ওকে, সো আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আজকে সেশনটা এখানে এন্ড করতেছি। হোপফুলি আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। হোপফুলি আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। আমার নেক্সট ক্লাস মানে ইংলিশ নেক্সট ক্লাসে আমি কম্পোজিশনটা, স্ট্রাকচার, তারপর আইডিয়া কিভাবে জেনারেট করবেন এগুলো নিয়ে একটা ক্লাস দিব, একটা ওভারভিউ করে দিব। দ্যাট ওয়ে আপনাদের হোপফুলি যে ইস্যুটা আছে এসএন ওইটা থাকবে না। আর ম্যাথস ভাইয়া তো ম্যাথস করাবে। ভাই আমার এক ফ্রেন্ড এসতে পরে ও বলো জানুয়ারিতে নেক্সট টাইম। ওকে, তাহলে জানুয়ারিতে আমি আমি এটা নিয়ে শিওর ছিলাম না জানুয়ারি নাকি নভেম্বর, বাট হ্যাঁ জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর এই টাইমেই হবে। এটার পরে কি, এটা তো ফল গেল তাই না, সো স্প্রিং এ হবে, সো স্প্রিং এর দিকে জানুয়ারি, হ্যাঁ মেক্স সেন্স, জানুয়ারির দিকে হতে পারে। ওকে, তাহলে আমি সেশন শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট সেশনে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, গুড লাক, আপনারা প্রিপারেশন নেন, গুড লাক ফর এভরিথিং।